রুমে না গিয়ে ডিরেক্ট স্টাডি রুমে এসেছে আফ্রিদ। তার হাতে সেই উষ্ণ সেদ্ধ হট প্যাক, ব্যথানাশক পাম, কয়েকটি পেইন কিলার। মুখবয়বে বিরাজমান ছিল অদ্ভুত এক গাম্ভীর্য। এটা খেয়ে নাও। নিম্নস্বরে উচ্চারিত বাক্যের সাথে ওষুধটি ন্যান্সির দিকে বাড়িয়ে দিল। কোনো প্রত্যুত্তর না করে নীরবে সেটি গ্রহণ করল ন্যান্সি। পরক্ষণে আকস্মিক ন্যান্সির পরিহিত হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির আঁচল টেনে ধরল আফ্রিদ। আচমকা ঘটনায় শিউরে উঠল মেয়েটি। বিস্মিত নয়নে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, দেখুন, একদম সীমালঙ্ঘের কথা ভাববেন না বলে দিচ্ছি। আফ্রিদের অধরে ধীরে ধীরে ফুটে উঠল তীক্ষ্ণ কৌতুক মিশ্রিত হাসি। সে আদতে কিছু করবে না, অন্তত নিজের মনকে সে তাই বোঝায়। তথাপি ন্যান্সিকে বিব্রত করার দুর্বিনীত আকাঙ্ক্ষায় সে মৃদুস্বরে বলল, শাড়ি পরে সামনে এসে দাঁড়াবি আর আফ্রিদের আসন স্পর্শ এড়িয়ে যাবি, এত সহজ নাকি? বাক্যটা শুনে মুহূর্তে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ন্যান্সি। নিজের শাড়ি পরিধানের সিদ্ধান্তকে যেন হঠাৎ ভীষণ ভুল মনে হতে লাগলো। জ্বলে ওঠা দৃষ্টিতে তাকালো সে আফ্রিদের দিকে। কণ্ঠে কঠোর করে বলল, ফাজলামের একটা লিমিট থাকে আফ্রিদ। আমার নেই, আমি আনলিমিটেড। নান্সি বাকরুদ্ধ, চক্ষুদায় ক্রোধান্বিত জ্বলছে। কিন্তু আমি মানি না। পর মুহূর্তে ঝড়ের ন্যায় দ্রুততা এগিয়ে এলো আফ্রিদ। বুক শেলফের সাথে ন্যান্সিকে আবদ্ধ করে ফেলল। ঘটনার আকস্মিক অভিজ্ঞতায় সম্পূর্ণ হতবিম্বল হয়ে পড়ল ন্যান্সি। তার নিঃশ্বাসে যেন বুকের ভেতর থমছে। আফ্রিদ, প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি অসুস্থ। এমনিতে সমগ্র দেহ যন্ত্রণা অসহনীয় উঠছে। সরে দাঁড়ান। কাতর অথচ বিরক্তিতে ভারী কণ্ঠে উচ্চারণ করল ন্যান্সি। আফ্রিদ নির্বিকার ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রইল। চোয়াল শক্ত করে অন্তত স্থির স্বরে বললেন, সরব না। মুহূর্তে ক্ষোভে জ্বলে উঠল ন্যান্সি। অপমান, যন্ত্রণা, রাগ মিলেমিশে তার কণ্ঠকে করে তুলল তীক্ষ্ণ ও কাঁপা। নির্দয় মানুষ, আমার সান্নিধ্যে এলে প্রাণটাই কেড়ে নিব আমি। স্পর্শ করার সাহস দেখাবেন না। ন্যান্সির ক্রুদ্ধ উচ্চারণ শুনে আফ্রিদ অধরে ফুটে উঠল চাপা বিপজ্জনক এক হাসি। নিম্ন অথচ প্রশান্ত কণ্ঠে সে বলল, একটু স্থির থাকিস তো, সবসময় এত ছটফট করিস কেন, চুপচাপ দাঁড়িয়ে থাক। বাক্য সমাপ্ত করে সে হাত বাড়িয়ে টেবিলের উপর রাখা উষ্ণ হট প্যাকেটটা তুলে নিল। পরম সতর্কতায় সেটি ন্যান্সির ব্যথিত কোমরের কাছে চেপে ধরতে আচমকা কেঁপে উঠল মেয়েটি। জ্বালাময় ব্যথার স্থানে উষ্ণতায় স্পর্শ পেয়ে অবচেতন প্রতিক্রিয়া। আফ্রিদের টি শার্টের মুঠোবদ্ধ করে আঁকড়ে ধরল সে। আফ্রিদ ধীরে ধীরে মুখ নামিয়ে আনল মুখের সন্নিকটে। নাকের অগ্রভাগকে স্পর্শ করল ন্যান্সির নাক। মুহূর্তে শিহরণ বয়ে গেল মেয়েটির সমস্ত অস্তিত্ব জুড়ে। ভারী হয়ে এলো তার আখিপল্লব। নিঃশ্বাস হয়ে উঠল অস্থির। আফ্রিদ কর্কশ তবে কিছুটা মাদকতার স্বরে ফিসফিসে বলল, আজ শাড়ি পরার প্রয়োজন ছিল কি? আমাকে হৃদরোগে আক্রান্ত করার পরিকল্পনা করছিস নাকি? তোকে দেখার পর থেকে প্রেশার স্বাভাবিক নেই, শেষ পর্যন্ত এভাবে মৃত্যুদণ্ড দিতেছিস আমাকে? সে আরও ঝুঁকে এলো। দৃষ্টি নিবন্ধ রইল ন্যান্সির কাঁপতে থাকা মুখ হবে। বল, কেন পরেছিলি শাড়ি? মুদিয়ে আঁখিজোড়া ফেলে তাকালো ন্যান্সি। ফাঁকা ঢোক গিলে নীলাভ চোখের দিকে স্থির রেখে বলল, শাড়ি কেন পরে মেয়েরা? আফ্রিদ মুচকি হাসে। প্রশ্নের উত্তর পাল্টা প্রশ্ন। ইস, বউটা তার চালাক হয়ে গেছে। কদর্য হেসে বলল আফ্রিদ, মেয়ে মানুষ দুটো কারণে শাড়ি পরে। এক, মন ভালো থাকলে, ফুরফুরে থাকলে, আর দুই, স্বামীকে খুশি করতে। এমন আমি শিওর তুই আমাকে খুশি করতে অবশ্যই শাড়ি পরিসনি। তবে কি মনটা ভালো? ইস, কাল রাতে না তোকে আদর করলাম, সেই কারণে মন বলল। ন্যান্সি সংকুচিত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ন্যান্সি। মুখাবয়ব বিরাজ করছিল দময়িত বিরক্তি। গুরু গম্ভীর সময় ধীরে ধীরে উচ্চারণ করলো, আপনার সোহাগে বিমোহিত হয়ে শাড়ি পরার মতো ইচ্ছে শখ কোনোটাই নেই আমার। আফ্রিদের ওষ্ঠপ্রান্তে সামান্য বেঁকে উঠল। কৌতুক মিশ্রিত সেই হাসিতে যেন দম্ভের ছায়া স্পষ্ট। সে ধীরে ধীরে হট প্যাকেটটি কোমরে ডান হাতে চেপে ধরে নিম্নস্বরে বলল, তবে কি ধরে নেব? আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য এই আয়োজন? ন্যান্সি মুহূর্তে জ্বলে উঠল। ক্ষোভ তার কণ্ঠ আরও কঠোর হয়ে উঠল। আপনাকে খুশি করার কথা আমি জীবনেও কল্পনা করব না, বরং আপনি এমন এক ভাইরাস যে মানুষের সুখটুকু গ্রাস করে নেন। আফ্রিদ আরও খানিকটা ঝুঁকে এলো। তার দৃষ্টি নিবন্ধ রইল ন্যান্সির উত্তপ্ত লালাভ গালে। পরক্ষণে দাঁতের হালকা স্পর্শ রেখে অন্তত নিম্ন ও কর্কশ্বরে ফিসফিসিয়ে বলল,
এমন স্বরে যা কেবল ন্যান্সির কর্ণগোচর হওয়ার জন্য উচ্চারিত। তুই আমার অস্তিত্বের একমাত্র সম্বল। তোর অনুপস্থিতিতে আমি নিঃস্ব, শূন্যতার অতল গহরে নিমজ্জিত এক প্রাণ। এই গম্ভীর সত্যটুকু কি কখনো অনুভব করিস? অর্থ বুঝেছিস? হুম? ন্যান্সি নির্বাক। সে খুব বুঝে তো আফ্রিদের জন্য ন্যান্সির গুরুত্ব ঠিক কতখানি। আমি সত্যি ভাইরাস, ভয়ঙ্কর এক ভাইরাস, তবে অন্য কারো নয়। ধীরে ধীরে শুধু তোর ভিতরে ছড়িয়ে পড়ছে আমি। ন্যান্সি এক দীর্ঘশ্বাস টেনে নিল। আফ্রিদের নিঃশ্বাস যেন অজান্তে নিজের মধ্যে গ্রহণ করে নিচ্ছিল। বাহ্যিক অনুভূতিগুলো দেখালে অন্তর্গত স্তব্ধ অনুভূতিগুলো ধীরে ধীরে গলতে শুরু করলো। জমাট বাঁধা আবেগে অশ্রুরূপে চোখের কিনারা বেয়ে নীরবে গড়িয়ে পড়ল। আফ্রিদ লক্ষ্য করলো, তবু কোনো মন্তব্য করলো না। নীরবে হট প্যাকেটের উষ্ণতা ছড়িয়ে পড়ল ন্যান্সির কোমরের পাশে। মনে এক অদ্ভুত আতঙ্ক দানা ভরল। তার জান কি সত্যি অসুস্থ? আর সেই কারণে আফ্রিদ হাসান আজকাল স্পর্শ করতে ভয় পায়। যদি তার পাপ মাখা স্পর্শে এই নিষ্পাপ পবিত্র সত্তাটা একদিন ঝরে যায়, তাহলে কাকে ঘিরে উন্মাদ হবে, কাকে মাতারি বান্দি বলে বিরক্ত করবে অনবরত। কণ্ঠে দৃঢ়তা খানিকটা নরম হয়ে গেল তার। খুব ব্যথা করছে? আফ্রিদের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট থাকলো। ন্যান্সি নীরবে রইল। ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল নিজের কাছ থেকে। আফ্রিদ বাধা দিল না, সরে দাঁড়িয়ে পথ করে দিল। দুপা আটকা এগোতে ক্যান্টিনকে দেখতে পেল ন্যান্সি। মুহূর্তে ঝুঁকে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিল। দৃশ্যটা দেখে আফ্রিদের কপালে মাঝখানে বিরক্তির ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। অন্তত অসন্তুষ্ট কণ্ঠে বিড়বিড় করে উঠল, আমার বাবুটাকে কোলে নেওয়ার কথা, আদর চাওয়ার কথা, তা না করে সারাক্ষণ ওই বিড়ালের বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। ধ্যাত! ন্যান্সি এক নিমিষে রং বদলে ফেলল, যেন মুহূর্তে মুহূর্তে রূপান্তরিত হওয়া কোনো গিরগিটি। আফ্রিদ সিগারেট ধরল। সে ঠোঁটে গুজে দুবার টান দিল। আফ্রিদ তাকিয়ে রইল তার দিকে। তারপর হঠাৎ অন্তত নিচু মগ্ন কণ্ঠে বলে উঠল, এভাবে তাকাস না, পুরো শরীরের সিস্টেমের যেন কারেন্ট লাগে। ন্যান্সি চবড়গড়িয়ে শব্দে বিরক্তি প্রকাশ করলো। কাউচের উপর গিয়ে বসতে টের পেল রুম জুড়ে পারফিউমের সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল। ঘ্রাণটা অন্যরকম। কাইটানের পিঠে হাত বুলাতে ব্যস্ত ন্যান্সি। ইদ্রান নেই এই বাড়িতে, ওর থাকাটা খুব প্রয়োজন এই মুহূর্তে। ইদ্রানের থেকে ট্যাটু সম্পর্কে জানা দরকার, না হলে সে আগন্তুককে খুঁজবে কী করে। পায়ে খুব ব্যথা করছে? আচমকা ন্যান্সি দুপা টেনে ধরে নিজের কোলে স্থাপন করল আফ্রিদ। ঘটনাটির আকস্মাতে সামান্য প্রতিক্রিয়া প্রকাশ করল না ন্যান্সি, বরং নিরাবেগে দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আফ্রিদ ধীর স্থির ভঙ্গিতে সিগারেট পরপর দুবার টান দিল। অন্তত জ্বলন্ত অংশটিকে পায়ের নিচে নির্মমভাবে পিষে ফেলে ধোঁয়া ছেড়ে দিল নাক ও ওষ্ঠপথে। তারপর দৃষ্টি নিবদ্ধ রইল ন্যান্সির মুখভাবে। কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিস না? ন্যান্সি নীরব। আফ্রিদ গভীর নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে তার পায়ের উপর হাত বুলিয়ে দিতে লাগল। কখনো ডান পা, কখনো বাম পা। সতর্কতায় আঙুলের চাপ প্রয়োগ করে ব্যথিত অংশ টিপে দিচ্ছিল সে। তার আচরণে ছিল অদ্ভুত এক সংযমী কোমলতা। তা তার স্বভাবসিদ্ধ নিষ্ঠুরতার সঙ্গে বেমানান। স্টাডি রুমের পাশ দিয়ে কফির হাতে অতিক্রম করছিল স্মাইলি। অন্যরকম দৃষ্টি। হঠাৎ কক্ষের অভ্যন্তরে স্থির হতে বিস্ময়ে তীব্র অভিঘাতে থমকে দাঁড়াল সে। মাফিয়া কিং আফ্রিদ আহসান নিজের স্ত্রীর পা টিপে দিচ্ছে। চোখ যেন বিশ্বাসই করতে পারছে না স্মাইলি। হতবুদ্ধির মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ভেতরের দৃশ্যপথে। ঠিক তখনই করিডর অতিক্রম করল তিতলি। ইসমাইলিকে এভাবে থমকে থাকতে দেখে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলে, কী হয়েছে? ইসমাইলি নির্বিকার স্টাডি রুমের দিকে ইঙ্গিত করলে তিতলির অধরে মৃদু হাসি ফুটে উঠল। এতে অবাক হওয়ার কিছু নেই। আফ্রিদ ভাই এমনই। ইলহাম আপুকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আপু সামান্য কষ্ট সহ্য করতে পারে না। ইসমাইলি ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে তাকালো তিতলির দিকে। তিতলি পুনরায় বলল, ঈশান বলেছিল পৃথিবীর সবার কাছে আফ্রিদ ভাই যতটা ভয়ঙ্কর, ইলহাম আপুর কাছে ঠিক ততটাই শিশুসুলভ। সারাক্ষণ আপুকে জ্বালাতন করে, খুনসুটি করে, কিন্তু আপুর জন্য পুরো পৃথিবী উল্টে ফেলতে একবারও ভাববে না। ইসমাইলের চোখে তখন অদ্ভুত মুগ্ধতা। অন্তত মৃদুস্বর বলল, খুব ভালোবাসেন উনি? তিতলি হাসিয়ে আরও প্রসারিত, হ্যাঁ ভীষণ। রোমিও জুলিয়েটকে আমি কখনো দেখিনি, কিন্তু আফ্রিদ আর তার অ্যাঞ্জেলিনাকে দেখেছি, যারা একে অপরের নিঃশ্বাসে ভীষণ ভালোবাসে। ইলহাম আপু হয়তো মুখে স্বীকার করে না, কিন্তু মনের গভীরে
ঠিকই ভালোবাসে ভাইয়াকে। ইসমাইলি ক্ষীণ হাসলো। আমারে এমন ভালোবাসা প্রয়োজন। আপন মনে বিড়বিড় করে, তবে তা শুনতে সক্ষম হয়নি তিতলি। তিতলি তখন ধরাছোঁয়ার বয়ামটি সামনে নিয়ে বলল, চলো এবার ঘুমিয়ে পড়ি। আর ওরা? তিতলি ওষ্ঠ পাকিয়ে দুষ্টু হাসলো। ওদের ঘুমাতে অনেক দেরি। ভাইয়া আরও কতক্ষণ জ্বালাবে সেটা আল্লাহই জানে। তুমি বরং গিয়ে ঘুমাও। কথা শেষ হতে তিতলি ধীর পদক্ষেপে সেখান থেকে সরে গেল। ইসমাইলি দ্বিতীয়বারের মতো দৃষ্টি ফেরালো রুম স্টাডি রুমের অভ্যন্তরে। ভাবতে বিস্ময় জাগে, এই মেয়েটাকে নাকি একসময় তার বডিগার্ড ছিল। আফ্রিদি হাসানের প্রাণপ্রিয় মানুষ, তার সাম্রাজ্যের একমাত্র রানী। সেই ইলহাম একদিন ইসমাইলির নিরাপত্তার দায়িত্বে নিয়েছিল। জীবন সত্যি বিস্ময়কর বৈপরীত্য পরিপূর্ণ। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসিস না জানকীর বাচ্চা? নিম্ন ভারাক্রান্ত কণ্ঠে প্রশ্নটি করল আফ্রিদ। বাক্যের শেষ প্রান্তে এসে সে ধীরে ধীরে ন্যান্সির পায়ের পাতা ওষ্ঠে স্পর্শ করল। স্পর্শটি ছিল আশ্চর্য রকম কোমল, অথচ স্পর্শ অন্তঃকরণে আকুলতা ছিল ভয়াবহ গভীর। এতক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো, এবার চোখ ফিরে নিল ন্যান্সি। মুখোভাবে নিস্তেজ, অনুভূতিহীন। আফ্রিদ তার উত্তরের প্রতীক্ষায় রইল। ন্যান্সি পা সরিয়ে নিতে চাইলে বুঝতে পারল আফ্রিদের আঙুলের দৃঢ় আবরণ এখনো তাকে আটকে রেখেছে। অবশেষে অন্তত সূক্ষ্ম এক নিঃশ্বাস ত্যাগ করে ন্যান্সি মলিন করে বলল, আপনাকে ভালোবাসার মতো কী করছেন আপনি এখনো পর্যন্ত? প্রশ্নটা শুনে আফ্রিদ স্তব্ধ হয়ে গেল না, বরং অপলক তাকিয়ে রইল তার জানকীর মুখপানে। সেই দৃষ্টি ছিল নিঃশব্দ ক্লান্তি, দহন আর অস্বীকার্যহীন আসক্তি। ন্যান্সি পুনরায় বলল, আপনার আর আমার মিলন কোনোদিন সম্ভব নয়। আপনি একজন অপরাধী, একজন কলুষিত মানুষ, মাফিয়া। মাফিয়া কি ভয়ঙ্কর কর্মকাণ্ডের সাথে জড়িত আমি সম্পূর্ণ জানি না, আর জানতেও চাই না। কারণ জানলে হয়তো আপনার প্রতি আমার ঘৃণাটুকু বহুগুণ বেড়ে যাবে। আফ্রিদের অধরে তখনও ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসিতে বিদ্রুপের চেয়ে বেশি ছিল ক্লান্ত স্বীকারোক্তি। মিলন তো বহুবার ঘটেছে, তোর আর আমার মধ্যে। ন্যান্সি কিছুক্ষণ নীরব হইল। এদিকে আফ্রিদ তখনও তার পায়ের পাতায় নীরবভাবে চুম্বন এঁকে যাচ্ছে। ন্যান্সির কোলে থাকা কাইটানের গালে স্নেহভরা হাত বুলিয়ে অন্তত ধীরকণ্ঠে বলল, শুধুমাত্র দেহের মিলনে কি যায় আসে, যদি দুটো আত্মার ঐক্যই না ঘটে? বাক্যটি শুনে আচমকা চোখ তুলে তাকালো আফ্রিদ। তার দৃষ্টি নিবদ্ধ হলো ন্যান্সির মুখে, সেখানে নির্লিপ্ত তার আড়ালে লুকিয়ে থাকা গভীর অসত্তা। পর মুহূর্তে আফ্রিদ ন্যান্সির পা ছেড়ে দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর এক টানে কাইটনকে ন্যান্সির নিজের বক্ষে ধরে দিল। তার কণ্ঠ এবার ভারী, রুক্ষ আর নির্মম সত্যে পরিপূর্ণ। মনের মিলন কোনোদিন হবে না সেটা আমি জানি, কিন্তু তোকে ছাড়া আমার অস্তিত্ব অচল এটাও জানি। তাই আপাতত ওই দেহগত নৈকট্যটুকু থাক। ন্যান্সির নির্বিকার। আফ্রিদ ধীরে ধীরে মুখ নামিয়ে এলো। সিগারেটের দগ্ধ গন্ধময় পুরুষালী ওষ্ঠে স্পর্শ করে ন্যান্সির নরম কপাল। চুম্বনটি ছিল অদ্ভুত রকমের দীর্ঘ, যেন এক ক্লান্ত আত্মার নিঃশব্দ প্রার্থনা। অতঃপর অন্তত মৃদু ভাঙা স্বরে সে উচ্চারণ করলো, তোকে ভালোবাসি পরাণ। ন্যান্সি সামান্য হাসল বোধহয়। আফ্রিদ খেই হারল। গুনগুন গিয়ে বলল, বলতে গিয়েও মনে হয় বলতে তবুও দেয় না হৃদয় কতটা ভালোবাসি। একটু থেমে করিডোর দিকে অগ্রসর হতে আফ্রিদ ন্যান্সিনের গলদেশ আঁকড়ে ধরে তার। আফ্রিদ গুনগুনিয়ে তার মাঝখানে আরও কয়েক পা প্যারা খেয়ে বলল, মেঘের খামে আজ তোমার নামে। বাইরের নির্জন আউটহাউসের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে গেল তিতলি। চারপাশে গভীর নৈশব্দের আবরণ, দূরবর্তী বাতাস, শব্দ ছাড়া আর কোনো অস্তিত্ব যেন অনুভূতি হচ্ছে না। কক্ষের অভ্যন্তরে প্রবেশ করতে দৃষ্টিগোচর হলো বিছানার পর আধশোয়া অবস্থায় রয়েছে ঈশান। মুখে বয়ে স্পষ্ট ক্লান্তির ছাপ। শরীরের অবস্থা ভীষণ শোচনীয়, তা চোখে পড়ার মতো স্পষ্ট। আফ্রিদ বহুবার ডক্টরের শরণাপন্ন হতে বলেছিল তাকে, কিন্তু স্বভাবসিদ্ধ অবহেলা প্রতিবারে বিষয়টি এড়িয়ে গেছে ঈশান। মুখে আমি ঠিক আছি বললেও দেহের প্রতি পেশিতে ব্যথায় নিষ্ঠুর অভিঘাতে সে আর সহ্য করতে পারছে না। দরজার চৌকাঠে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তিতলি, ভেতরে আসবো? তিতলির কণ্ঠস্বর গণ্ডগোচর হতে তৎক্ষণাৎ উঠে বসল ঈশান। ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বলল, এসো। তিতলির হাতে ছোট্ট একটি ওয়েনমেন্টের কৌটা। ধীরে ধীরে এগিয়ে এলো সে ঈশানের সম্মুখে। শুনলাম আপনি নাকি অসুস্থ। ঈশান নিঃশব্দে মাথা দিল। তিতলি আর দেরি করল না। শুয়ে পড়ুন, আমি হাত পা টিপে দিচ্ছি। বাক্যটি শেষ হওয়া মাত্র ঈশানের চোখ বিস্ফারিত হলো, যেন ভয়াবহ কোনো প্রস্তাব শুনছে সে।
পরক্ষণে দ্রুত শরীর সরিয়ে দূরে সরে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, এই যে রংপুরে ধূর্ত কন্যা, আমার সংগ্রাম লুণ্ঠনের পরিকল্পনা চলছে নাকি? ঈশানের কথা আর মুহূর্তে হতভম্ব হয়ে গেল তিতলি। চোয়াল ঝুলে এলো তার, বিরক্ত ও বিস্মিত স্বপ্ন। আপনার মধ্যে এমন কি অমূল্য সম্পদ আছে যে আমি তা লুট করব? ঈশান সঙ্গে সঙ্গে গর্বোদ্ধ ভঙ্গিতে বুক সোজা করলো। মুখবয়ে আত্মতৃপ্তির ছাপ। আছে, অন্তত গুরুত্বপূর্ণ একটা বস্তু আছে। ডেচা ছাড়া তোমাদের মতো 2 আঙ্গুলের সমান ক্ষুদ্রকার মেয়ের কোনো মূল্যই থাকে না। তিতলি মুহূর্তের মধ্যে 32টি দাঁত বের করে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। অতঃপর বিষদমাতা কণ্ঠে বলল, ক্ষেত চাষ করতে হলে কিন্তু শেষমেশ সেই জমিতে নামতে হয়। আপনি আপনার অমূল্য সম্পদ শেষ পর্যন্ত কোনো নারীর কাছে সমর্পণ করতে হয়। গণ্ডার স্বভাবের মানুষ একটা। আপনার জন্য চিন্তা করতে আসা উচিত হয়নি আমার। বাগানের চারপাশে জুড়ে মোতায়েন করা আছে সশস্ত্র গার্ড, প্রতিটি কোণায় কোণায় টান টান সতর্কতা, যেন সামান্য ভুল চোখের নিস্তার নেই। মাঝখানে সুবিশাল নিশানবোর্ড স্থাপন করা হয়েছে, আর তার সারিতে অনড় ভঙ্গিতে দাঁড়িয়েছে অসংখ্য গার্ড। প্রতারকের মাথার উপর নিখুঁত ভারসাম্য রাখা একটি করে রক্তেই মাপেল। দৃশ্যটি একই সাথে ভয়ঙ্কর, রুদ্ধশ্বাস, বিস্ময়কর। চারপাশে নিস্তব্ধতা নেমে আসতে আফ্রিদ ধীর পায়ে এগিয়ে এলো। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির রইল নিশানার কেন্দ্রে। আঙুলের শুষ্ক ট্রিগার চেপে ধরতে মুহূর্তের ব্যবধানে পরপর 2টি গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হলো চারপাশে, ধাই ধাই। পরক্ষণে দেখা গেল বিদ্যুতে ছুটে যাওয়া গুলি দুটো অবিকল গিয়ে বিদ্ধ হয়েছে নিশানা বোর্ডের নির্দিষ্ট কেন্দ্রে। এক চুল এদিক সেদিক নয়। উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল তার অবিশ্বাস্য ও নিখুঁত লক্ষ্যভেদের দিকে। তৎক্ষণাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে দাঁড়িয়ে উঠল তিতলি, দারুণ ভাই, সত্যি অসাধারণ। আফ্রিদের ঠোঁটের কোণে ভেসে উঠল আত্মতৃপ্তির মৃদু হাসি। কিন্তু তিতলির পাশে দাঁড়িয়ে থাকা ন্যান্সির দৃষ্টি ছিল স্পষ্ট বিরক্তি ও দয়ন। ক্ষিপ্ত নয়নে সে তাকাতে আফ্রিদের ঠোঁটের কোণে হাসিটুকু মুহূর্তে বিস্মিত হয়ে গেল। তবু দূর থেকে দুষ্টুমি ভরা দৃষ্টিতে সে চোখ টিপে দিল। সহসা চোখ রাঙিয়ে নিল ন্যান্সি। তার কঠোর চাহনি যেন নীরব হুমকিতে হয়ে বিদ্ধ করল আফ্রিদকে। অতঃপর পরিবেশের উত্তেজনা কাটাতে সকলের দৃষ্টি গিয়ে থামল ইন্দ্রাণীর দিকে। সে ধীর স্থির পদক্ষেপে সামনে এগিয়ে এলো। চোখে মুখে কোনো বাড়তি ভাবান্তর নেই, যেন লক্ষ্যভেদ করে তার কাছে নিছক সাধারণ বিষয়। বন্দুক তুলে নিশানা স্থির করতে চারপাশে আবার নিশ্চুপ হয়ে গেল। একটি গুলির শব্দ, তার সঙ্গে নিশানবোর্ডের কেন্দ্রভাগে নিখুঁত আঘাত। ক্ষণমাত্রের ব্যবধানে সমগ্র প্রাঙ্গণ করতালি ও উল্লাসধ্বনিতে মুখরিত হয়ে উঠল। পুনরায় উচ্ছ্বসিত চিৎকারে ফেটে পড়ল উপস্থিত সকলে। উত্তেজনা, বিস্ময় ও প্রশংসার আবেশে ভারী হয়ে উঠল পুরো উদ্যান চত্বর। ওয়াও, দুজনের নিখুঁত! ধীর স্বরে উচ্চারণ করল ইসমাইলি। ন্যান্সি নীরব। হঠাৎ আফ্রিদের প্রান্তর থেকে উচ্চ কণ্ঠে ডেকে উঠল, হে লেডি, কাম! উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে ধীর পায়ে অগ্রসর হলো ন্যান্সি। কিছুটা এগোতে আফ্রিদের হাতে রিভলভারটা গুঁজে দিয়ে বিদ্রূপ মিশ্রিত কণ্ঠে বলল, সেদিন তো আমাকে গুলি করতে পারিসনি, আজ আবার চেষ্টা কর। শুষ্ক কণ্ঠনালী গেলে রিভলভারটা হাতে নিল ন্যান্সি। অদূরে স্থাপিত নিশানা ফলক, অথচ অকারণে তার দুহাত কাঁপছে। পার্শ্বে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে ইন্দ্রাণ আর আফ্রিদ। অন্য সকলে উৎসুক প্রতীক্ষায় মুখিয়ে আছে ন্যান্সির শুটিং প্রত্যক্ষ করার জন্য। গুলির শব্দ হতে সেটি লক্ষ্যভেদে কেন্দ্র করে কয়েক ইঞ্চি নিম্নভাগে গিয়ে বিদ্ধ হলো। ব্যর্থ হলো কন্যা। ইন্দ্রাণ তাচ্ছিল্য হাসি হেসে বলল, এই নিশানা নিয়ে নাকি মাফিয়াকে শ্যুট করতে গিয়েছিলে? ছ্যা! উক্তিটি মুহূর্তে কন্যার মেজাজ প্রতিধ্বনিত করে তুলল। ঠিক তখনই আফ্রিদ আকস্মিকভাবে তার বাহু টেনে নিজের সান্নিধ্যে এনে ফেলল। হকচকিয়ে উঠল ন্যান্সি। আচমকা তার প্রশস্ত বক্ষে আছড়ে পড়তে আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে গেল কন্যার। আফ্রিদ পেছনের দিক থেকে তাকে আবিষ্ট করে ধরল। তার হাতে ধরা রিভলভারটি নিশানা ফলকের দিকে স্থির তাকালো। ন্যান্সির সমগ্র শরীর থরথর করে কাঁপছে। আফ্রিদ বাঁকা হাসি হেসে তার কর্ণপলবে অধর ছুঁয়ে ফিসফিস করে উঠল, বান্দি, এই কাঁপুনি নিয়ে তুই পারবি? আপাতত শ্যুট কর, তোর ভবিষ্যতের টার্গেট যেন মিস না হয়। ঈশান ঠোঁট চেপে মৃদু হাসল। উপস্থিত বাকিরা তীব্র বিব্রত লজ্জায় মুখ লুকালেন, বিশেষত তিতলি। অন্যদিকে ইসমাইলি এক দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে চলছে। ন্যান্সি পুনরায় শ্যুট করতে গুলিটি আবার কেন্দ্রবিন্দু সামান্য নিম্নাংশে গিয়ে বিদ্ধ হলো। প্রবল বিরক্তিতে কন্যার মুখমণ্ডল কঠোর হয়ে উঠল।
কিন্তু আফ্রিদ থামল না। বিরক্তি মুখভঙ্গিতে গর্জন করে ডেকে উঠল, এই ঈশান, এদিকে আয়। ঈশান বিনা বাক্যে সম্পূর্ণ এসে দাঁড়াতে তার মাথার উপর একটা আপেল রাখা হলো। মুহূর্ত হতভম্ব হয়ে পড়ল সে। ন্যান্সি আতঙ্কিত সে বলল, এই না না, আপনি চুপ। তাকে থামিয়ে পুনরায় পিছন থেকে আবদ্ধ করলো আফ্রিদ। হুমকিস্বরূপ নিম্নকণ্ঠে বলল, এবার টার্গেট মিস হলো, তোর ভাই শেষ। আঁতকে উঠল ন্যান্সি। সঙ্গে সঙ্গে তিতলি সংকুচিত হয়ে গেল। আফ্রিদের কাঁধে থুতনি রাখল ন্যান্সি। গালে গাল ছুঁয়ে যাচ্ছে তার। কুণ্ঠায় কুণ্ঠিত হচ্ছে কন্যা। ঈশান মনে মনে নিজেকে সহ্য দুটি চর কষল। সর্বদা কেন যেন বিপদের কেন্দ্রবিন্দু তাকেই হতে হয়। ধিক্কার। পরক্ষণে ন্যান্সি নিজেকে সংযত করে লক্ষ্য স্থির করল। আফ্রিদ তার দুই হাত দৃঢ়ভাবে চেপে ধরে আপেলটির দিকে নিশানায় স্থির করল। ন্যান্সির শরীর তখনও কম্পমান, তবুও সাহস সঞ্চয় করে ট্রিগার টিপে দিল। মুহূর্তে গুলিটি আপেলের কেন্দ্র বিদীর্ণ করল। ইদ্রান উচ্চস্বরে হেসে উঠল। আফ্রিদ করতালি দিয়ে প্রশ্নসূচক ভঙ্গিতে বলল, বাহ, অসাধারণ। ভাইয়ের বেলায় তো একদম নির্ভুল নিশানা। চোখ রাঙিয়ে তাকালো ন্যান্সি। এরপর আফ্রিদ তাকে নিয়ে তীর ধনুকের প্রান্তরে এগোলো। একটু ধনুক তুলে নিলে সঙ্গে সঙ্গে ন্যান্সি আরেকটি তুলে নিল। দুজনে একযোগে তীর নিক্ষেপ করলো। আফ্রিদের তীর লক্ষ্য ভেদ করলো। ন্যান্সির তীর ব্যর্থ হলো। প্রচণ্ড বিরক্তিতে কন্যা তীক্ষ্ণস্বরে বলে উঠল, আমার দ্বারা এসব সম্ভব না। আফ্রিদ মৃদু হাসল। পৃথিবীতে সবই সম্ভব, প্রয়োজনে শুধু অবিচল চেষ্টা। ভুরু নাচিয়ে ন্যান্সি কটাক্ষ করল, তাই নাকি? তাহলে এটাতে নিশানা করুন। কথাটা বলে আপেল মুষ্টিবদ্ধ করে এগিয়ে দিল তার সম্মুখে। শূন্য নিক্ষেপ করল সে। পরমুহূর্তে আফ্রিদ বিদ্যুতের গতিতে তীর ছুড়ল। নিখুঁতভাবে বিদ্ধ হলো চলমান আপেলটিতে। সমগ্র পরিবেশ স্তব্ধ, বাকরুদ্ধ উপস্থিত সকলে। তবু ন্যান্সির অধর বাঁকিয়ে বিরক্তির ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করল। আফ্রিদ ফিসেল আসে। রজনীর এশার প্রত্যন। নীরব ইবাদত কক্ষে নতজানু হয়ে উপবিষ্ট ন্যান্সি। এই কক্ষটি যেন তার ব্যক্তিগত দাওয়ার আশ্রয়স্থল, যেখান থেকে পার্থিব কোলাহল বিদ্ধ। কেবল সিজদার প্রশান্তি আর রবের সান্নিধ্য নিবিড় আবেশ বিরাজমান। বাইরে তখন ঝড় বিক্ষোভ, বাতাসে উন্মুক্ত অভিঘাত। গম্ভীর প্রতিধ্বনি তুলে করিডোর অতিক্রম করেছিল আফ্রিদ। কিন্তু উন্মুক্ত দরজা অবলোকন করতে তার পদক্ষেপ আচমকা স্তব্ধ, অবরুদ্ধ হলো। প্রান্তে স্থির হয়ে অন্তর্মুখে দৃষ্টি ফেলতে চোখে পড়ল ন্যান্সিকে সালাম ফিরিয়ে যুগল হাতে তুলে মোনাজাতে নিমগ্ন অগ্নিকন্যা। আফ্রিদের অধরে ক্ষীণ হাস্যরেখা উদ্ভাসিত হলো। তার খ্রিস্টানের বাচ্চা ইবাদত করতে ব্যস্ত। ঠিকই বলে, তার অপবিত্র রাজ্যে পবিত্র ফিরে এসেছে। নিঃশব্দে জুতোজোড়া খুলে অভ্যন্তরে প্রবেশ করল। কক্ষ জুড়ে ছিল বৈরাগ্যের পবিত্র সরলতা। না কোনো বিছানা, না কোনো বসার কোনো সোফা বা কাউচ। মেঝেতে বিছানায় একখণ্ড কার্পেট, তার উপর জায়নামাজে বসে আছে ন্যান্সি। প্রাচীর জুড়ে উৎকণ্ঠ অসংখ্য আরবি বাণী। পার্শ্ববর্তী তাকভুক্তি কিতাব কুরআনের সুশৃঙ্খল সজ্জা। সমগ্র পরিবেশ যেন তাকওয়ার স্নিগ্ধ সুবাসে সজ্জিত। আফ্রিদ দৃষ্টি নিবন্ধন হলো কন্যাটির প্রতি। শুভ্র পোশাকে আবৃত দেহভাব, মাথার প্রশস্ত ওড়না, সুশোভিত আভরণ, এমন পবিত্র সৌন্দর্য যেন পার্থিব কোনো রমণীর নয়, বরং অবতীর্ণ কোনো নুরানির সত্তা। সে ধীর পদে অগ্রসর হলো ন্যান্সির সন্নিকটে গিয়ে বসল। কালো সুটে আবৃত পুরুষটি অন্তত কলুষিতে নিমজ্জিত। পাপ স্মৃতির ভারে সে নিজেকে অপবিত্র অনুভব করল। তবুও এক অদম্য আকর্ষণ বসে পড়ল কন্যাটির পাশে। নিঃশব্দে নিজে মোনাজাতে করজোড় করল। ন্যান্সি কারো উপস্থিতি অনুভব করলে নির্বিকার ধ্যানে নিমগ্ন। আফ্রিদ বহুকাল যাবৎ রবের দরবারে কিছু প্রার্থনা করে, বরং অন্তকালীন অভিমানে জর্জরিত সে। কারণ তার বিশ্বাস, রব তার সমস্ত সুখ একে একে ছিনিয়ে নিয়েছেন। এই ইবাদত বেদনা তাকে প্রার্থনাবিমুখ করেছে। তবে আজ অগণিত রাত্রির পর তার হৃদয়ে পুনরায় মিনতির ভাষা খুঁজে পেল। ইয়া রব, আমি কেবল আমার অ্যাঞ্জেলিনের কাছে, সে আমার হয়ে থাকুক। তার জীবনে যেন কোনো বিষাদের ছায়া অবতীর্ণ না হয়। সকল দুঃখ থেকে তুমি তাকে মাহফুজ রাখো। আর তার সকল দুঃখ আমার হোক, আর পৃথিবীতে সকল সুখ তার হোক। আফ্রিদ অনুভব করল ন্যান্সি মোনাজাতের সমাপ্তির সময় ঘনিয়ে এসছে। ক্ষণমাত্র বিলম্ব না করে দু হাতে ন্যান্সির যুগল করতল আবদ্ধ করল। ন্যান্সির হাত কম্পিত হলো।
পুরুষালী তার হাত মুড়িয়ে ধরছে। ন্যান্সি ধীর লয়ে মুখমণ্ডল হাত তুলে আমিন উচ্চারণ করতে আফ্রিদ সেই পবিত্র হাত দুটো টেনে তার নিজের মুখমণ্ডলে স্পর্শ করলো। কন্যার হৃৎকম্পন হঠাৎ তীব্রতর হয়ে উঠল। দৃষ্টি আবদ্ধ হলো দৃষ্টিতে। সে যেন আকস্মিক কোনো শুভদৃষ্টির আমোক্ষণ। আফ্রিদ নিবিষ্ট চাহনিতে চেয়ে রইল ন্যান্সির নয়নযুগলের দিকে। আর ন্যান্সি হারিয়ে গেল পুরুষটির নীলাভ মণিদ্বয়ের অতল গহরে। মোনাচ্ছন্ন কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কী চাইলেন? আফ্রিদ ধীর ভক্তিতে সেই পবিত্র হাত যুগল ওষ্ঠে স্পর্শ করল। সদ্য মোনাজাতে উত্তালিত এই হাতদল যেন নির্মল পবিত্রতার প্রতিভূত। নীরব স্বরে বলল, অনেক কিছু চেয়েছি, তুই আমার হয়ে আমিন বলে দে জান। তোর দোয়া রব কবুল করে নেবে, কিন্তু আমার মতো গুনাহগারের দোয়া কবুল হবে না। ন্যান্সি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল। টলমল করছে তার নয়নকোণ, অথচ সে কাঁদতে রাজি নয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আফ্রিদের হত্যায় নিজের মুখমণ্ডল ছুঁয়ে মৃদুস্বরে উচ্চারণ করে আমিন। আফ্রিদের অধরে প্রশান্তি ফুটে উঠল। সে কন্যাটির পবিত্র ললাটে ওষ্ঠে স্পর্শ করল নিবিড় স্নেহে। অথচ কেউ টের পেল না দরজার উপরন্তে আরেক রমণী নিঃশব্দে দাঁড়িয়েছে, গভীর অপভক্তি দৃষ্টিতে প্রত্যক্ষ করছে সমগ্র দৃশ্যপট। পরক্ষণে আফ্রিদ চরম ক্লান্তিতে জায়নামাজের উপর শরীর এলিয়ে দিয়ে ন্যান্সির কোলে মাথা রাখল। ন্যান্সি অপলক তাকিয়ে রইল সেই ক্লান্ত মুখবয়ের দিকে। এত বড় পুরুষ এই মুহূর্তে তার একেবারে শিশুর মতো মনে হচ্ছে। তপ্ত নিঃশ্বাস বিসর্জন দিয়ে সে আলতো আঙুলে পুরুষটির কেশরাশি ভাঁজে ভাঁজে স্পর্শ বুলিয়ে দিতে লাগল। মুহূর্তের মধ্যে আফ্রিদ গম্ভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। তার সেই অবাধ্য ব্যক্তিগত নারী নিঃশব্দে গিবড়ে অনবরত করে পুরুষটির কপালে চুম্বন এঁকে দিল। অতঃপর তার উপর কপাল ঠেকে নয়ন মুদে রইল, যেন সমগ্র পৃথিবীর শান্তি এসে আশ্রয় নিয়েছে সেই ক্ষুদ্র পবিত্র মুহূর্তটুকুর মধ্যে। অথচ সে ঘুণাক্ষরে টের পেল না আফ্রিদ নামক পুরুষটি রুম জুড়ে পিনপত নীরবতা, নিস্তব্ধতার বুকে কেবল ঘড়ির কাঁটায় ক্ষীণ টিক টিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, যেন সময় আরও নিজে আতঙ্কিত হচ্ছে। আলো আঁধারে ডুবে থাকা ইস্কিয়াসের অভাবটা রাইসার চোখে কোনো মানুষের নেই। অন্ধকার থেকে ভেসে আসা বিভীষিকার প্রতিচ্ছবিতে মনে হচ্ছিল। তার তীক্ষ্ণ দৃষ্টির শীতলতা এতটাই নির্মম ছিল যে মনে হচ্ছিল জ্বলন্ত আগ্নেয়গিরির গভীরে বন্দী কোনো ধ্বংসাত্মক ঝড় বিস্ফোরণ অপেক্ষা ছটফট করছে। লিভার ফেটে কালচে ধাতব ঝিলিকের উপর অন্ধকারে আরও গাঢ় করে তুলছিল ইস্কিয়াসের আঙুলের ফাঁকে ফাঁকে বন্দুকের স্থির অথচ ভয়ঙ্কর। তার চোখে কোনো দ্বিধা নেই, কোনো কাপড় নেই। সেই দৃষ্টি ছিল অগ্নিস্ফুলিঙ্গের মতো ধারালো, যেন রাইসার বুক চিরে সরাসরি আত্মা পর্যন্ত পৌঁছে গেছে। ধীরে ধীরে তন্দ্রা ভেঙে জেগে উঠল রাইসা, চোখ দুটো ক্লান্ত, শরীর অবসন্ন। গত রাতে ইস্কিয়াসের উন্মুক্ত আচরণ তাকে ভেতর থেকে বিধ্বস্ত করে দিয়েছে। উঠে বসতে আচমকা সামনে বসে থাকা মানুষটিকে দেখে থমকে গেল ইস্কিয়াস। চেয়ারে হেলান দিয়ে বসেছে। অন্ধকারে তার মুখের অর্ধেক ডুবে আছে ছায়ায়। রাইসার বুকের ভেতরটা ধুকপুক শব্দটা কানে স্পষ্ট ভেসে এসল। সেটা ভয় ছিল না, বিস্ময়ের ছিল না, বরং এক অচেনা শীতলতা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। ওষ্ঠ শুকিয়ে এলো তার, তবুও কোনোভাবে বলল, ইকরাস, তোমার হাতে রিভলভার কেন? ইকরাসের মুখের কোনো পরিবর্তন এল না। পাথরের মতো নিরবেক চোখে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করলো। একটা রিং। রিংটা রাইসার সামনে ধরতে তার মুখের রং মুহূর্তে পাল্টে গেল। কাল রাত থেকে পাগলের মতো খুঁজে যেটা পায়নি, সেটা ইকরাসের হাতে থেকে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। ইসকিয়াস নিচু অনুভূতিহীন কণ্ঠে বলল, হোয়াই? কেন করলে এমন? কিসের জন্য? কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল রাইসা। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নিজের টপস আর জিন্স তুলে গায়ে জড়িয়ে নিল। ইকরাস এবার গর্জে উঠল, টেল মি, হোয়াই ডিড ইউ ডু দিস? হোয়াই? রাইসা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিষ্পিয়ে করল, এটা আমার কাজ ছিল। পরের মুহূর্তে ঝড়ের বেগে উঠে দাঁড়ালো ইস্কিয়াস। বিশাল হাতটা সজোরে আছড়ে পড়ল রাইসার গালে। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। রাইসা গলা শক্ত করে চেপে ধরে হেসে বলে, কিসের কাজ? এতটা বিশ্বাস করছি তোমাকে, আজ ভালোবেসে নিজের সব কিছু শেয়ার করছি, আর তুমি এটা করলে? রাইসার ঠোঁটের কোণে তাচ্ছিল্যে হাসি টেনে বলল, আমি তোমাকে ভালোবাসিনি। তোমার কাছে আসা, তোমার সাথে ঘনিষ্ঠ হওয়া সবটাই ছিল আমার মিশনের অংশ।
কিছুক্ষণ স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল ইশকিয়াস। সেই দৃষ্টি ছিল অবিশ্বাস, ক্ষোভ আর ভাঙনের নির্মম মিশেল। তারপর নিচে শুনল, ইউ নো হোয়াট রাইসা, যেদিন পেনড্রাইভটা হারিয়েছিল সেদিনে আমার বোঝা উচিত ছিল। শিট, এত বড় ভুল করলাম আমি। রাইসা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। হঠাৎ কেসে ঝুঁকে পড়ে তার ঠোঁটে নির্মমভাবে কামড় বসল। রক্তের স্বাদ ছড়িয়ে পড়তে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে করে উঠল, এভাবে ঠকালে আমাকে? রাইসা হেসে উঠল। সে হাসিতে ক্লান্তি ছিল, বিদ্রূপ ছিল, আর ছিল গভীর আঘাতের ছাপ। ধীরে ধীরে ঠোঁটের রক্তটুকু মুছে নিয়ে বলল, ঠকেছি আমি। তুমি তো কাল রাত থেকে সব জেনে গিয়েছিলে ইকরেশ। তারপরে এত নিখুঁত অভিনয় করলে। ইকরেশ কোনো উত্তর দিল না। পরমুহূর্তে রিভলভারটা তুলে রাইসার কপালে ঠেকিয়ে দিল। ঠান্ডা ধাতব স্পর্শে শরীর শিউরে উঠল। চোখ নামালো না রাইসা। ইচকে দাঁতে দাঁত চেপে বলো, কার জন্য কাজ করছো? মিথ্যে বলার চেষ্টা করবে না। আমি জানি তোমার বস ইদ্রেন না, কারণ সে নিজেও অন্য কারো হয়ে কাজ করে। টেল মি, হু ইজ দ্য মাস্টার মাইন্ড? রাইসার কণ্ঠে দৃঢ় হয়ে উঠল, আমি বেঁচে থাকতে আমার মুখ থেকে কোনো কিছুই বের করতে পারবে না তুমি। ইকরিয়াসের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সেদিনের পুলিশের স্টেশনে বোমা বিস্ফোরণ সেটা তুমি করেছিলে, তাই না? ঘোড়ার উপর যে মেয়েটা ছিল সেটা তুমি। রাইসা ধীরে ধীরে চোখের পাতা নামিয়ে সম্মতি দিল। তারপরে আবার গলা শক্ত হাতে চেপে ধরল ইকরেশ। বলতে বলেছি, কে তোমার মাস্টার মাইন্ড? রাইসার কণ্ঠে শ্বাস নিতে নিতে বলল, কক্ষণই না। ইশকিয়া স্তব্ধ নিঃশ্বাস ফেলল। চোয়াল শক্ত হয়ে উঠছে। ঠিক আছে, মুখে না বললেও অন্যভাবে বলাবো। তোমাকে বলতে হবে রাইসা, হু ইজ দ্য মাস্টার মাইন্ড? সবে সবে এহসান মঞ্জিলে ফিরছে ইদ্রান। মঞ্জিলের অট্টালিকায় বিশাল সদর অতিক্রম করতে সম্মুখে এসে দাঁড়ালো ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা। চারপাশে আবছা আলোকছায়া। দুজনে দৃষ্টি এমনভাবে পরস্পরের সঙ্গে আবদ্ধ হলো যেন নীরবতা অন্তরালে কোনো সুপ্ত যুদ্ধের সূচনা ঘটছে। ন্যান্সির দৃষ্টি আজ এক অদ্ভুত তীক্ষ্ণতা। এই চোখের জ্বলছিল সন্দেহের গাঢ় ছায়া, অনুসন্ধিৎসার নির্মম ও দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভের বিষাক্ত আবরণ। যেন ইতরানের বহুচর্চিত মুখোশের ছিন্ন ভিন্ন করে অন্তর্নীল সত্যকে টেনে বের করে আনবে। ইদ্রান কিঞ্চিৎ ভ্রূকূচ হল। ঠোঁটের প্রান্তে ধীরে ধীরে প্রস্ফুটিত হল দুর্বোধ্য এক তাচ্ছিল্যভরা হাসি। কিছু বলবে ইলহাম? ন্যান্সি মৃদু হাসল, তবে সে হাসি ছিল শীতল, প্রাণহীন, বিদ্রূপাত্মক। ধীর স্থির ভঙ্গিতে হাত তুলে ইদ্রানের ঘাড়ের নিকট দিকে ইঙ্গিত করে বলল, এই ট্যাটু আমি একজনের আঙ্গুলের আংটিতে দেখছি। আপনি কি কিছু বলতে চাইবেন এটা নিয়ে? ইদ্রানের চোখের মনে মুহূর্তে সংকুচিত হলো। ধীর গতিতে হাত বাড়িয়ে নিজের ঘাড়ের ট্যাটুতে আঙুল বুলিয়ে দিল সে। অতঃপর মৃদুস্বরে অথচ সুস্পষ্ট কৌতুক মিশ্রিত ভঙ্গিতে উচ্চারণ করল, তোমার কি মনে হয় ইলহাম, তুমি প্রয়োজনের তুলনায় অধিক জেনে ফেলেছ? ন্যান্সি হেসে উঠল। দুই বক্ষের উপর আড়াআড়ি স্থাপন করল দৃঢ়ভাবে। আপনি যথার্থ বলেছেন, আমি অনেকটাই জেনে ফেলেছি, তবে এখনও সমস্ত সত্য উদ্ঘাটন করতে পারিনি। আমি জানতে চাই আমার পালক বাবা মার হত্যাকারী। কী আলোকচিত্র ওই ব্যক্তির সঙ্গে আমি কে? কে এই মিস্টার আলবার্ট? বর্তমান তিনি কোথায় অবস্থান করছেন? কেন এই ধরনের ট্যাটু ব্যক্তিরা তাকে কিডন্যাপ করছেন? সর্বোপরি এই সমগ্র অন্ধকারে জাল বুননের অন্তরালে প্রকৃত নিয়ন্ত্রণ কে? তার ভিতরে জমাট বাঁধা ঘৃণা, প্রতিশোধপ্রিয়া, অবধারিত আত্মচিৎকারের গাঢ় প্রতিধ্বনি। ইদ্রান নিশ্চুপ। কয়েক মুহূর্তের জন্য সমগ্র হলরুম জুড়ে নেমে এলো ভয়ঙ্কর নিস্তব্ধতা। যেন মঞ্জিলে প্রতিটি দেওয়াল নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী শব্দের জন্য। অতঃপর ঠোঁটের কোণে ধীরে ধীরে বক্র হাসির রেখা ফুটিয়ে উঠল ইদ্রান। এতদূর যখন নিজ প্রচেষ্টায় পৌঁছে গেছিল, তাহলে অবশিষ্ট রহস্য নিজেকে উদ্ঘাটন করতে হবে। ন্যান্সির মুখভাবে বিন্দুমাত্র পরিবর্তন হলো না, বরং দৃষ্টি আরও কঠোর ও শীতল হয়ে উঠল। সেটাই করব। আর যদি প্রমাণ পায় যে আপনি বা আফ্রিদ এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, তাহলে মনে রাখবেন আপনাদের পরিণতি ভয়াবহ। এই ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা হাতে আপনাদের মৃত্যু পরোয়ানা রচিত হবে। বাক্যগুলি যেন বিষাদমাখা শলাকারের মতো আত্মচিরে গিয়ে বিদ্ধ হলো ইদ্রানের অহংকারে। মুহূর্তে তার মুখমণ্ডলে ক্রোধে বিকৃত হয়ে উঠল। চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। রক্তাভ চোখ দুটো জ্বলে উঠল দমিত লরিহান শিখায়। কিন্তু ন্যান্সি আর এক মুহূর্ত সময় অপচয় করল না। তীব্র পদক্ষেপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল। তার পদধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল দীর্ঘ করিডোরে অতল নিস্তব্ধতা। ইদ্রান স্থান উপর দাঁড়িয়ে রইল। তার ধূর্ত মস্তিষ্ক তখন প্রবল গতিতে আবর্তিত হচ্ছে অশুভ পরিকল্পনার চক্র।
চোখের গভীরে ভেসে উঠল শয়তানি চিন্তার ঘন ছায়াভূত, যেন কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্রের পরবর্তী চাল নিখুঁতভাবে বিন্যস্ত করছে। হঠাৎ কী ভেবে রুমে প্রবেশ না করে দ্রুত ঘুরে দাঁড়ালো ইদ্রান। অতঃপর দীর্ঘ পদক্ষেপে মঞ্জিল ত্যাগ করল। দুপুর তখন দ্বিতীয় প্রহরের দ্বারপ্রান্ত। সমগ্র আকাশমণ্ডলের জুড়ে সঞ্চিত কৃষ্ণপক্ষে মেঘরাশি অবশেষে অশ্রুসিক্ত হয়ে ঝরে পড়ছিল ধরণীর বুকে। টুপটাপ শব্দে অবিরাম বর্ষিত হওয়া বৃষ্টিধারা যেন প্রকৃতির অন্তর্গত কোনো বিষণ্ণ শিপ্নি করুণ অনুরবণ সৃষ্টি করছে। গলিপথে বিভিন্ন প্রান্তর বৃষ্টির স্নিগ্ধ স্পর্শ আরও ধূসর, আরও বিমর্ষ হয়ে উঠছে। বাতাসে মিলেমিশে থাকা সেদু মাটির গন্ধ হৃদয়ের সুপ্ততম অনুভূতিকে আলোড়িত করে তুলছে অদৃশ্য মাদকতায়। জানলার স্বচ্ছ কাচ বেয়ে বৃষ্টিবিন্দুগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, কখনো থেমে যাচ্ছে, আবার নতুন ছন্দে নেমে আসছে, যেন প্রকৃতি নিজের অশ্রুসজল আঙুলে লিখে চলেছে কোনো এক অতল বেদনার উপাখ্যান। এহসান মঞ্জিলের প্রাচীর রাজকীয় স্থাপত্য আজ বর্ষার স্নিগ্ধ অন্ধকার আরও রসাবৃত। সুবিশাল স্তম্ভ, দীর্ঘ অনিন্দ্যনন্দ নকশাখচিত প্রাচীরের গায়ে ঝরে পড়ছে বৃষ্টির দ্বারা, সৃষ্টি করছে অপার্থিব এক বিভ্রম। বাড়িতে প্রবেশ করতে সরাসরি উপরের তলা নিজস্ব কক্ষের অভিমুখে পদক্ষেপ করল আফ্রিদ। তার মুখে আজ এক গভীর দুর্বৃত্ত গাম্ভীর্য আবরণ, কপালে সূক্ষ্ম ভাঁজ হলো স্পষ্ট ঘোষণা দিচ্ছিল চিন্তার অন্তঃস্থলে অশান্ত ঘূর্ণাবর্ত অবিরাম সংঘাত। কিন্তু সিঁড়ির মধ্যবর্তী অংশে পৌঁছাতে তাকে স্থগিত করল মেহমুদা আহসান। নারীর দৃষ্টি স্থির অথচ তীক্ষ্ণ অনুসন্ধানী, কণ্ঠস্বর শান্ত, প্রায় নিঃশব্দ এবং প্রশ্নবিদ্ধ ভারে পূর্ণ। তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে আফ্রিদ, কী ঘটেছে? আফ্রিদ এক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল ক্লান্তির গভীরতা, আবদ্ধ অস্থিরতা এবং বহুস্তরের গোপনীয়তার ভার। অতঃপর নিত্যদিনের ন্যায় কঠোর স্বরে উচ্চারণ করল, অ্যাঞ্জেলিনা কোথায়? মাইমুনা আহসান উপরের দিকে ইশারা করলেন নিজের রুমে। আফ্রিদ সংক্ষিপ্ত সম্মতি জানিয়ে আনল, ঠিক আছে মম, তার সঙ্গে কিছু জরুরি আলোচনা আছে। মাইমুনা আহসানের চোখে এবার সূক্ষ্ম সন্দেহের রেখা বিস্তৃত হলো। ধীরে ধীরে অনুসন্ধানী কণ্ঠে প্রশ্ন করলেন, কিন্তু নীলাদ্রি কোথায়? নীলাদ্রির নাম উচ্চারণ হতে আফ্রিদের দৃষ্টি সামান্য পরিবর্তন হলো। এক ক্ষণিকের নীরবতার পর সে বলল, তাকে একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠিয়েছে, আজ সম্ভবত আসবে না। আর প্রশ্নের সুযোগ না দিয়ে দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হল আফ্রিদ। সদ্য শাওয়ারে সমর্পণ করে ওয়াশরুম থেকে বেরিয়েছে ন্যান্সি। ভেজা চুলের প্রতি প্রান্ত কেটে টুপটুপ করে জলবিন্দু পতিত হচ্ছে, যা মেঝের ক্ষীণ প্রতিধ্বনি সৃষ্টি করছে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে প্রবেশ করল আফ্রিদ। রুমের অভ্যন্তরে প্রবেশ করে সে নিঃশব্দে দরজাটি লক করে শঙ্খটি খুলল। এটি ছিল এক বিশেষ সুরক্ষিত কক্ষ, যেখানে প্রবেশের প্রস্থান কেবলমাত্র তাদের দুজনের বায়োমেট্রিক অনুমতিতে সম্ভব, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন গোপন দুর্গ। আফ্রিদের দৃষ্টি এক ঝলকের জন্য ন্যান্সির ভেজা অবয়বে গেল, কিন্তু সেই দৃষ্টিতে কোনো কোমলতা ছিল না, কেবল নিরাসক্ত শীতল পর্যবেক্ষণ। অতঃপর একটি গানের সুর শীষ বাজাতে বাজাতে কোনো বাক্য ব্যয় না করে ড্রেসিং টেবিলের সামনে স্থাপন করল। গানটি ছিল, কি নেশা টাঙাই দিয়ে গেলি। এশেষ ধ্বনিতে কপাল জুড়ে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল ন্যান্সির। পরের সুর খুলে অনায়াস ভঙ্গিতে নিক্ষেপ করল পাশের কাউচে। এরপর শার্টের প্রতিটি বোতাম একে একে উন্মোচন করতে লাগলো, যেন কোনো উপস্থিত কোনো সামাজিক নিজেকে আড়াল করা কেউ। চুপচাপ নিজের ভেজা চুলের টাওয়াল ব্যালকনিতে নিয়ে গিয়ে মেলে দিলেন। বাতাসের ভেজা চুলের সেদো গন্ধ ছড়িয়ে পড়ল। পুনরায় রুমে এসে মেঝেতে পড়ে থাকা সুইটটা তুলে ওয়াশরুমে রেখে এলো সে। ধীরে ধীরে দৃষ্টি স্থির করলো আফ্রিদের দিকে। ঠিক তখনই তার চোখ আটকে গেল আফ্রিদের উন্মুক্ত বক্ষদেশে অঙ্কিত সূর্যের ট্যাটুর উপর। এক মুহূর্তের জন্য তার অন্তরক কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য ভারী হয়ে উঠল। এই ট্যাটু যতবার দেখে ততবার রাতের আবেশিত ক্ষণের কথাটা স্মরণ হয়। ন্যান্সি গম্ভীর সংযত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার ফোন কোথায়? আফ্রিদের কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করল না। ন্যান্সির পকেট থেকে ফোন বের করে ন্যান্সির দিকে নিক্ষেপ করল। সে দু হাত তা গ্রহণ করল, কণ্ঠে বিরক্তির আভাস। এভাবে ছুরিদান করো, ভেঙে গেলে কী হতো? আফ্রিদের ঠোঁটের কোণে সামান্য বক্রতা এনে বলল, নতুন কিনে নিতাম। ন্যান্সি তীব্র বিদ্রুপে বলল, অর্থ থাকলে এমন হয়, তাই না? আফ্রিদ আর কোনো উত্তর দিল না, নির্বিকার ভঙ্গিতে ওয়াশরুমের দিকে এগোলো।
তবে দরজার কাছে দাঁড়িয়ে আদেশ স্বরে বলল, ড্রেস বের করো, আমি কি পরবো? এই নির্দেশে ন্যান্সির ধৈর্যের শেষ সীমা পড়ল। তার মুখমণ্ডল তৎক্ষণাৎ কঠোর হয়ে উঠল। নবাব হলো কীভাবে? তবু কভার ধূসর রঙের একটা টি শার্ট আর কালো ট্রাউজার বের করে বিছানায় রাখল। এরপর ফোন হাতে নিয়ে সোফায় বসে ন্যান্সি। পর মুহূর্তে সমস্যার উদ্ঘাটন ঘটল। আনলক করার কোনো উপায় তার জানা ছিল না। বিরক্ত কণ্ঠে সে উচ্চারণ করল, পাসওয়ার্ড কি? ওয়াশরুমের ভেতর থেকে আফ্রিদের কণ্ঠে ভেসে এল, জানকীর বাচ্চা। নান্সি ভুরু তৎক্ষণাৎ সংকুচিত। উহ, আপনি কি ঠিকভাবে বলতে পারেন না? পরক্ষণে আবার গম্ভীর কণ্ঠে জবাব এলো, বললাম তো, পাসওয়ার্ড জানকীর বাচ্চা। মুহূর্তে মধ্যে স্তব্ধ। কে এক অদ্ভুত কোড। তবুও টাইপ করলো সেটা। ফোন আনলক হতে দ্রুত প্রবেশ করলো কল লগ ও কন্ট্যাক্ট তালিকায়। তার মস্তিষ্ক তখন এক কেন্দ্রবিন্দু সত্য, কিন্তু পরক্ষণে ফোন বুকে নিজের সেভ করা নাম্বারটি দেখে ন্যান্সি স্থির হয়ে গেল। তার অনধ্যায় অনিচ্ছায় সামান্য ফাঁক হয়ে দৃষ্টি বিস্ফোরিত হলে তীব্র অগ্নিশিখায় রাগ, বিস্ময় আর বিশ্বাসভঙ্গের সম্মিলিত দাহে তার সমগ্র অস্তিত্ব মুহূর্তে কম্পিত হলো। সাহস শেষ করে বেরিয়ে এলো আফ্রিদ। ভেজা চুল থেকে টুপটাপ জল ঝরছে, যা টাওয়ালের ঘর্ষণে ছন্দহীন ছিটকে পড়ছে মেঝেতে। ধূসর টি শার্ট গায়ে পড়তে পড়তে তার মুখে নেমে এলো এক অদ্ভুত নিষ্ক্রিয়তা, যেন পৃথিবীর কোনো নিয়ম তাকে স্পর্শ করতে পারে না। ঠোঁট চেপে তীব্র বিদ্রুপ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপনার নাম্বারটা আপনি কী নামে সেভ করেছেন? আফ্রিদ এবার তার দিকে তাকিয়ে সম্পূর্ণ ভাবলেশহীন কণ্ঠে উত্তর দিল, ড্যাশ মি, বান্দির বাচ্চা। মুহূর্তে ন্যান্সির চোখ জ্বলে উঠল। এটা কী ধরনের নাম? আপনি কি সম্পূর্ণ শিষ্টাচারবোধহীন? আফ্রিদ ভুরু উঁচিয়ে অবাকের ভান করল, যেন বক্তব্যের কোনো অস্বাভাবিকতা নেই। পছন্দ হয়নি? ঠিক আছে, এখনই বদলে দিচ্ছি। পরক্ষণে সেটা নান্সির হাত থেকে ফোনটা কেড়ে নিল। আঙুলের দ্রুততায় কন্ট্যাক্ট নাম এডিট করে আবার ফিরিয়ে দিল। নান্সি ফোনটা হাতে নিয়ে মুহূর্তের মধ্যে আবারও বিস্ফোরিত দেখল। নতুন নামটা দেখে তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। এটা আবার কি? কোন ধরনের অসভ্যতা? আহ আফ্রিদ ঠোঁটের কোণে ঠান্ডা হাসি টেনে বলল, ড্যাশ ইউ, বান্দির বাচ্চা, একদম পারফেক্ট। ন্যান্সির ধৈর্যের শেষ সীমানা ভেঙে গেল। উত্তাপে টাওয়ালের সজোরে আফ্রিদের মুখে ছুঁড়ে মারল সে। কিন্তু আফ্রিদ একটুও নড়ল না, বরং ধীর নির্লিপ্ত ভঙ্গিতে প্যান্ট পরতে পরতে তার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠ হঠাৎ নিম্ন, ভারী ও অস্বাভাবিক কোমল হয়ে উঠল, শোন জানকীর বাচ্চা। এক মুহূর্ত থেকে সে আরও কাছে এলো। আমার শরীর আজ অনেক দুর্বল লাগছে। মনে হচ্ছে ভেতরে কোনো ভিটামিনের ঘাটতি হয়েছে। ন্যান্সি বিরক্তিতে শোক চলল, তাহলে ভিটামিন সমৃদ্ধ খাবার খান। আফ্রিদ হঠাৎ বিদ্যুৎ গতিতে তার কবজি ধরে টেনে নিজের দিকে নিয়ে এলো। মুহূর্তে দুলুত্বতে বিলীন হয়ে গেল। তার নিঃশ্বাস ন্যান্সির কানের কাছে এসে বলল, ফিসফিস বলল, থ্যাংক ইউ পারমিশন দেওয়ার জন্য। মানে? আফ্রিদ নিদারুণ ভঙ্গিতে দুই ভরি নচিয়ে এগিয়ে গেল। ভিটামিন? ন্যান্সি কিছু বলার আগে আফ্রিদ তার অধরদ্বয় গ্রাস করল। নীরবতা আরও গভীর আর নিঃশ্বাস রুদ্ধকর হয়ে গেল। ঠাস করে হাতের মুঠোয় ধরা যান্ত্রিক ডিভাইস ফ্লোরে পড়ে দুটুকরো হয়ে গেল। তাতে ধ্যান নেই উগ্র পুরুষের। সে মত্ত হয়েছে ওই গোলাপি ঠোঁটের বাজে। রিসার্চ সেন্টার হল 2। গভীর নৈশব্দ আচ্ছন্ন কেবিন জুড়ে ছড়িয়ে পড়া নির্বাক উত্তেজনা। সাদা ফ্লোরসেন্ট আলোর কৃত্রিম দীপ্তি আভা দেওয়ালের নিষ্প্রাণ আভা ফেলে রেখেছে, যেন এই ঘরের অনুভূতি প্রবেশে নিষিদ্ধ। কাঁচ ঘেরা জানলার ওপাশে কারাগারের যন্ত্রপাতি নিরবিচ্ছিন্ন শব্দে চলমান, অথচ সেই শব্দ যেন কেবিনের ভিতরে ভারী আবহ বের করছে। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আফ্রিদি হাসান, দৃষ্টিতে অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোনো অস্পষ্ট ব্যঙ্গরেখা। তার বিপরীতে বসা ইরফানকে বসিয়ে রেখেছিল সম্পূর্ণ বিপরীত, বিক্ষুব্ধ, ক্ষুব্ধ আর চরম উৎকণ্ঠিতায়। কপালের শিরাগুলো টান টান হয়ে উঠেছে, আঙুলের গিঁট শক্ত হয়ে রাগ দমনে। হঠাৎ ইরফান বিরক্তি মিশ্রিত কর্কশ বলল, আমি সত্যি বিরক্ত আফ্রিদ। ইকরিয়াস রাইসাকে ধরে ফেলছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম সেইং? কথাগুলো প্রতিটি বর্ণ যেন দহনে ছড়াচ্ছিল কক্ষ জুড়ে, কিন্তু আফ্রিদের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে কেবল ধীর ভঙ্গিতে মাথা তুলল, গাঢ় স্বরে বলল,
হুম, ডোন্ট ওয়ারি, রাইসা কিছু বলবে না। তার স্বরভঙ্গির অবিচল স্থিরতা ইন্দ্রাণীর ভিতরে ক্রোধকে যেন আরও উস্কে দিল। সে কয়েক মুহূর্ত নীরব আফ্রিদির দিকে তাকিয়ে রইল, দৃষ্টিতে জমাট অসন্তোষ। অতঃপর দাঁতে দাঁত চেপে পুনরায় উচ্চারণ করল, রাইসের ব্যাপারটা না হয় বাদ দিলাম, কিন্তু ইলহাম, সে উঠে পড়ে লেগেছে তোকে খুঁজে বের করতে। সে ট্যাটুর ব্যাপারে জানতে চেয়েছে। নিজের ঘাড়ে বাম পাশে আঙুল ঠেকিয়ে ইশারা করলো ইন্দ্রাণ, যেখানে কালো কালি দিয়ে উৎসর্গ রহস্যর প্রতীকটি যেন অদৃশ্য আতঙ্কের সাক্ষী হয়েছে। আপনি ধীরে সুস্থে তাকালো ট্যাটুর দিকে, তারপর ওষ্ঠ বাঁকিয়ে এমন এক হাসি আসলো যেটাতে অবজ্ঞা, উপহাস আর দুর্বোধ্য আত্মবিশ্বাস একসাথে মিশেছে। সে হাসি যেন ইন্দ্রাণীর ধৈর্যের শেষ প্রান্ত ভেঙে দিল। ধপ করে সজোরে টেবিলের উপর আঘাত করল, টেবিলের কাজ কেঁপে উঠল। ইন্দ্রাণীর কণ্ঠে এবার ক্ষোভে পাশাপাশি আতঙ্ক। তুই হাসছিস? সিরিয়াস? তোর কারণে এই ট্যাটু বানাতে ছিল। তুই জোর করছিস বলে এটা করেছি। আর এখন বুঝতে পারছি আমাকে টার্গেট করানোর জন্য এত নাটক সাজানো হয়েছে। কথাগুলো শেষ করে ভারী শ্বাস ফেলল ইন্দ্রাণ। তার চোখে মুখে জমে ওঠা উৎকণ্ঠাটা স্পষ্ট বলে দিচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ আপনি সে ভীষণ স্বাভাবিক। চেয়ারের সাথে হেলান দিয়ে আরও হেলিয়ে দু হাত জড়িয়ে নিল বুকে। চোখের গভীরে ধূসর রহস্যের ভাষা ছায়া নেমে এলো। অতঃপর নিম্নস্বরে প্রায় ফিসফিস করে বলল, কুল ডাউন ম্যান, এত প্যানিক কেন? একটু থেমে ঠোঁটের কোণে ধীর বিপজ্জনক হাসি টেনে আবার বলল, আমার সাদাসিধে বউটা খুব খাটছে, ওকে ওর মতো কাজ করতে দে, রিল্যাক্স। শহর গোধূলিবেলা তখন ধীরে ধীরে নিয়ন আলোর কৃত্রিম রিভায় নিমজ্জিত। আকাশের শেষ প্রান্তে রক্তিম সূর্যাস্তের আবছা আভা মিলিয়ে যেতে যেতেই বহুতলের অট্টালিকাগুলো কাছে ঘেরা প্রাচীরে প্রতিফলিত হতে শুরু করছে বৈদ্যুতিক আলোকছটা। সে ব্যস্ত নাগরিক কোলাহলের মাঝে প্রস্তুত হয়ে নিচে অবতরণ করলো ইসমাইলি আর ন্যান্সি। এখানে আসার পর থেকে একবারের জন্য বাইরে বের হওয়া নিয়ে ইসমাইলি সকাল থেকে এক প্রকার শিশুসুলভ অটলে ছিল। আজ তাকে শপিংয়ে নিতে হচ্ছে। ন্যান্সি বহুবার অনীহা প্রকাশ করলো, শেষ অবধি মেয়েটার আবদারের কাছে নতি স্বীকার করতে বাধ্য। সিলভার রঙের ওভারসাইজ টি শার্ট, গাঢ় নীল ডেনিম জিন্স পরিধান করছিল ন্যান্সি। উন্মুক্ত কেশরাশি কাঁধে ছুঁয়ে নেমেছে, অথচ তার মুখাবয়ব স্থির হয়ে আছে অনুচ্চারিত ক্লান্তির রেখা। বাহ্যিক প্রশান্তির আড়ালে দৃষ্টির গভীরে যেন সুপ্ত কোনো অস্থিরতা। সিঁড়ি বেয়ে সম্মুখীন নিম্নতলায় অবতরণ হতে সম্মুখে হলো নীলাদ্রি। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটার চাহনি চিরচেনা তীক্ষ্ণ বিদ্রুপী ছায়া। তাকে দেখামাত্র বগ্র করা কটাক্ষ স্বরে উচ্চারণ করলো, কোথায় যাচ্ছেন ভাবিজান? ন্যান্সি ক্ষণিক থামল, অতঃপর ওষ্ঠপ্রান্তে বাঁকা হাসি বলল, আপনার ভাইয়ের অর্থ অপচয় করতে শপিংয়ে যাচ্ছি। নীলাদ্রির চোখের উপহাসে ঝিলিক দপ করে জ্বলে উঠল। অন্তত তাচ্ছিল্যের সহিত বলল, সেটা তো পারবেন ভাবিজান। বাক্য নয় যেন পরিহাসের বিষাদমাখা শালকার ন্যায় ছুটে এলো, কিন্তু ন্যান্সি বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। নির্বিকার ভঙ্গিতে তাকে পাশ কাটিয়ে প্রস্থান করল। অদূরে দাঁড়িয়ে থেকে তিতলি সম্পূর্ণ মনোযোগ ঘটনাটি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো। মুহূর্তে বিলম্ব না করে দ্রুত ফোন বের করে ঈশানকে কল করলো, কারণ ঈশান বারংবার কড়া নির্দেশ দিয়েছিল ন্যান্সির উপর নজর রাখান। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সুবিশাল শপিং মলের সামনে। ঝলমলে আলোকসজ্জায় স্থানটি যেন এক কৃত্রিম স্বর্গরাজ্যে স্বপ্নরাজ্যে পরিণত। কাঁচ ঘেরা প্রবেশপথে স্টাইলিশ ড্রেস, পারফিউম, গয়না, জুয়েলার্স মিলে সৃষ্টি করেছে বিভ্রমের পরিবেশ। ইসমাইলি প্রায় ছুটে ভেতরে প্রবেশ করলো। ন্যান্সি ধীর পদক্ষেপে অনুসরণ করলো। চারপাশের দোকানগুলো পর্যবেক্ষণ করতে হঠাৎ একটা গাড়ির শোরুমের সামনে এসে উৎসুক কণ্ঠে ইসমাইলি বলল, এখানকার বিশেষ পোশাক তো শাড়ি, তাই না ইলহাম? ন্যান্সি ওষ্ঠ পাখি মৃদু হাসল। সেই হাসিতে ছিল অদ্ভুত এক বিষণ্ণতা। তা ঠিক, তবে জীবনে মাত্র দুবার শাড়ি পরেছি আমি। ইসমাইলি বিস্মিত দৃষ্টিতে তার মুখ পানে স্থির হলো। প্রথমবার যেদিন পাত্রপক্ষ দেখতে এসেছিল। স্বল্প বিরতিস্বরে নিম্নস্বরে পুনরায় বলল, আর দ্বিতীয়বার গতকালকে। শেষ বাক্যটা উচ্চারণের সময় তার কণ্ঠে ছিল এক আবছা আবেগ মিশে, যেন কোনো সুপ্ত স্মৃতি তাকে নিঃশব্দে স্পর্শ করে গেল। দুজনে বিভিন্ন দোকান ঘুরে নিজের পছন্দ মতো পোশাক নির্বাচন করতে লাগলো। পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছিল, হাসি ঠাট্টায় কেটে যাচ্ছিল সময়। হঠাৎ করে সফেদ বর্ণের পাঞ্জাবি গিয়ে থমকে গেল ন্যান্সির দৃষ্টি। অকারণে মস্তিষ্কে ভেসে উঠল আফ্রিদি হাসানের মুখোমুখি।
লোকটা যে সর্বদা দেখেছে শার্ট প্যান্ট ট্রাউজার কিংবা টি শার্টে, অথচ কখনো পাঞ্জাবিতে নয়। কেমন এক লাগবে পাঞ্জাবিতে চিন্তা আসতে অন্তর্গত কোথাও একটা কৌতূহল দৌড়া দিল। অবচেতন নাকশক্ষণে পাঞ্জাবিটা হাতে তুলে নিল। ইসমাইলি বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কার জন্য? আর এটা কি? ন্যান্সি অষ্টপ্রান্তে মৃদু হাসি প্রস্ফুটিত হয়ে বলল, এটা পাঞ্জাবি একজন নষ্ট পুরুষের জন্য। বাক্যটি উচ্চারণের সময় তার দৃষ্টিতে এমন কোনো অপ্রকাশিত স্নিগ্ধতা ছিল যা সে নিজেও হয়তো অনুধাবন করতে পারেনি। শপিং সে সমাপ্ত করে দুজনে বেরিয়ে এলো মল থেকে। পার্কিং লটে গাড়ি অপেক্ষামান, কিন্তু বাইরে পা রাখতে ন্যান্সির সমগ্র সত্তা জুড়ে হঠাৎ এক অকারণ শীতলতা নেমে এলো। চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা, কেউ যেন তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার পদচারণ মন্থর করে গেল। ইসমাইলি কপাল কুঁচকে বলল, কি হলো ইলহাম, থেমে গেলে কেন? ন্যান্সি উত্তর দিল না। তীক্ষ্ণ সতর্ক দৃষ্টিতে চারপাশে পর্যবেক্ষণ করলো। তারপর দৃষ্টি স্থির করলো অদূরে দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের গাড়ির উপর। পরক্ষণে গাড়ি থেকে নেমে এলো কয়েকজন মুখোশধারী ব্যক্তি। তাদের গতিবিধিতে অস্বাভাবিক রকম অসংগঠিত। তারা সরাসরি এগিয়ে আসছে ন্যান্সির দিকে। ইসমাইলি কণ্ঠ আতঙ্কে কেঁপে উঠল, ইলহাম, ওরা কারা? আমাদের দিকে আসছে কেন? আমরা কি করব? ন্যান্সি মুহূর্তে বিপদ সংকেত উপলব্ধি করলো। শরীরের প্রতিটি স্নায়ু সতর্ক হয়ে উঠল। ঠিক তখনই মুখোশধারী একজন কানের ব্লুটুথ ডিভাইস থেকে ভেসে এলো শীতল নির্দেশ, তুলে নে। বাক্যটি শোনামাত্র সবকিছু আকস্মিক সংহিতায় বিস্ফোরিত হলো। লোকগুলি ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। ন্যান্সি এক মুহূর্ত বিলম্ব না করে ইসমাইলিকে নিজের আড়ালে সরিয়ে নিল। সদ্য অর্জিত ফাইটিং স্কিল আর বহু পূর্বে আয়ত্ত করা কুম্ফু নিপুণতা একত্রে বিস্ফোরিত হলো তার দেহভঙ্গিতে। প্রথম ব্যক্তিটির কবজি মোচড় দিয়ে ভেঙে ফেলায় উপক্রম হলো। দ্বিতীয়জনকে প্রবল লাথিতে ছিটকে দিয়ে এলো গাড়ির পায়ে। আক্রমণাত্মক ক্ষিপ্ততায় কয়েক মুহূর্তের জন্য পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল ন্যান্সি, কিন্তু পিছু ফিরতে ডান দিক থেকে আতঙ্কিত কেউ ভোঁতা ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তিষ্কে। মুহূর্তে ঝাপসা হয়ে গেল দৃষ্টি, চারপাশ দুলে উঠল। শরীরের ভারসাম্য ভেঙে পড়তে ইসমাইলে আতঙ্কে চিৎকার করল, ইলহাম, ইলহাম, কি হয়েছে তোমার? সামবডি হেল্প! কিন্তু পার্কিং লটের কোলাহল তাদের আর্তনাদ যেন নির্বিকার গ্রাস করল। মুখোশধারী ইসমাইলিকে স্পর্শ পর্যন্ত করল না, বরং অবচেতন প্রায় ন্যান্সিকে নির্মমভাবে টেনে তুলে গাড়ির ভেতরে নিক্ষেপ করল। গাড়ির দরজা সশব্দে বন্ধ হয়ে যেতে মুহূর্তের মধ্যে স্থানটি পুনরায় নিস্তব্ধ হয়ে গেল। আর ইসমাইলি, সে থরথর করে কাঁপতে কাঁপতে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। চোখের সামনে পুনরায় ঘটে গেল, অথচ সে কিছুই করতে পারল না। কাপা হাতে ফোন বের করতে কল লাগলো ইদ্রানের নাম্বারে। রিসার্চ সেন্টারে তখন ইদ্রানের আফ্রিদ বসেছে। কক্ষ জুড়ে তখন এক অস্বস্তিকর স্তব্ধতা ঘনীভূত। শীতাতাপ নিয়ন্ত্রণের বাতাসের মধ্যে রক্তের ধাতব গন্ধ যেন ভারী ঝুলে আসে চারপাশে। শ্রান আলোর প্রতিফলিত আফ্রিদি হাসানের অভাবটি মানবসত্তার চেয়ে অধিক কোনো দুর্বৃত্ত অন্ধকারের ন্যায় প্রতিভাত হচ্ছিল। তার ডান হাতে ধরা ক্লিভার ধনুকের ফলকে বেরিয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে, আর লালচে তরল মেঝের উপর ছোপ ছোপ বিভীষিকাময় জন্ম দিচ্ছে। সম্মুখে হাঁটু গেড়ে বসে আছে মিস্টার রায়ান, ইদ্রানের আপন আঙ্কেল। যেই ব্যক্তি, যে বিশ্বাসঘাতক নিখুঁত পরিকল্পনায় লন্ড্রি থেকে আনা পোশাকে বিশেষ রাসায়নিক স্প্রে করছে, যার ফলে স্পেনের করেসিলার ন্যাশনাল পার্কের জঙ্গলে হিংস্র পশুর উন্মুক্ত আক্রমণের মুখোমুখি হতে হতে তাদের। আফ্রিদের ওষ্ঠপ্রান্তে ধীরে ধীরে বক্র হলো। সে হাসিতে মানবিকতার লেশমাত্র ছিল না, বরং সুপ্ত উন্মাদনা, দহন আর প্রতিহিংসার ঘনীভূত। আফ্রিদের কণ্ঠ অস্বাভাবিকভাবে নিম্ন ও শীতল, ডিয়ার আঙ্কেল, আপনি যদি ইদ্রানকে মেরে ফেলেন তাহলে তা আপনাকে ছেড়ে দিতাম, কিন্তু আপনি আমার পরনের দিকে হাতটা বাড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা করেছেন। ইদ্রান নিরপ্ত ভঙ্গিতে এগিয়ে গিয়ে কাউচে বসল। মুখোভাগে কোনো বিস্ময় নেই, কোনো দ্বিধা নেই, যেন সামনে ঘটে যাওয়া দৃশ্য বহুবার প্রত্যক্ষ করা কোনো পরিচিত অধ্যায়। অন্যদিকে মিস্টার রায়ানের সমগ্র শরীর কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে, চোখ দুটো রক্তশূন্য ভয়ে বিস্ফোরিত। আমাকে ক্ষমা করে দিন আফ্রিদ, কাঁপা স্বরে উচ্চারণ করল তিনি। ইদ্রান, আমি তো তোমার আঙ্কেল, প্লিজ। কথাগুলো সমাপ্ত হওয়ার পূর্বে আফ্রিদ ও ইদ্রান একত্রে হেসে উঠল। সে হাসি ছিল ভয়ঙ্কর, নিঃশব্দ মৃত্যু ঘণ্টার মতো। ইদ্রান পা তুলে আরাম করে বসে পড়ল। ইস আঙ্কেল, আপনাকে মারতে সত্যি খারাপ লাগছে, তবে ভালো চাইলে অন্তত বলে ফেলুন এমনটা কেন করলেন।
কিন্তু আফ্রিদ অপেক্ষা করার মানুষটাই ধৈর্য আর স্বভাবের চেয়ে দুর্বল অংশ। পরবর্তী মুহূর্তে ঝড়ের বেগে ক্লিভারটা টেমে এলো, ভারী আঘাতে কক্ষ কেঁপে উঠল। মিস্টার রায়ান আত্মচিৎকারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল স্তব্ধতা। রক্ত ছিটকে দেওয়ালে, মেঝেতে, আফ্রিদের সাথে। লোকটা যন্ত্রণে ছটফট করতে লাগলো, অথচ আফ্রিদের মুখভাব ক্রমে স্থির হয়ে উঠছে, অস্বাভাবিক স্থির, যেন প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে তার ভিতরে বিঘাতগ্রস্ত ক্রোধ প্রশমিত হচ্ছে। ইদ্রান বিরক্তি কণ্ঠে বলে উঠল, হোয়াট দ্য হেল, আফ্রিদ অন্তত কথা বলতে দে। আফ্রিদ ধীরে ধীরে মুখ তুলল, তার চোখ দুটো তখন শিকারী জন্তুর ন্যায় তীক্ষ্ণ, তার কণ্ঠে বরফ শীতল নির্ভীকতা। টাইম নেই, আমার পরাণ ভয় পেয়েছিল। ওর তো ভয় পাওয়া উচিত ছিল না। পরবর্তীতে কয়েক ধাপ কক্ষ জুড়ে কেবল আর্তনাদ, ধাতব আঘাতে বিকট শব্দ আর মৃত্যু যন্ত্রণার ছটফটানি প্রতিধ্বনিত হতে লাগলো। মিস্টার রায়হান দেহ মোচড়াত যন্ত্রণায় মোচড়াচ্ছে, অথচ আফ্রিদের কোনো দয়াময় জন্মালো না, বরং প্রতিটি মুহূর্ত আরও নৃশংস আর বিকৃত হয়ে উঠছিল। শেষ পর্যন্ত লোকটার কণ্ঠ ক্ষীণ হয়ে গেল, ছটফটানি স্তিমিত হলো, আর কক্ষ জুড়ে নেমে এলো ভৌতিক নৈঃশব্দ। আফ্রিদ ধীরে ধীরে রক্তমাখা হাত মুছল। এই মুহূর্তে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা তার হাতে রক্ত দেখলে কখনোই ছুতে দেবে না। ঠিক তখনই কর্কশ শব্দে বেজে উঠল ইদ্রানের ফোন। ইদ্রান অন্যমনস্কভাবে রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো ইসমাইলি কান্না ভেজা আত্মস্বরে চিৎকার, চান চান, ইলহামকে ওরা ধরে নিয়ে গেছে, প্লিজ ওকে বাঁচা। বাক্যটি শোনা মাত্র ইদ্রান শটান হয়ে গেল, তার চোখ মুখে প্রথমবারের মতো আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে গেল। হোয়াট? প্রায় গর্জে উঠল সে, ইলহামকে কারা নিয়ে গেছে? ইলহাম কথাটা, নামটা গণ্ডগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিদ সমস্ত অস্তিত্ব পরিবর্তন হয়ে গেল। তার দৃষ্টি মুহূর্তে ভয়ঙ্কর ও দীপ্ত হয়ে উঠল। সে সুপ্ত কোনো দক্ষযজ্ঞ লেগে উঠছে অন্তরালে। সমগ্র ঢাকাভর্তি শহর তোলপাড়, ট্রাক ভর্তি পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিশেষ করে বিশেষ বাহিনী একযোগে খুঁজে বেড়াচ্ছে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনাকে। কার নিখোঁজ হয়েছে আফ্রিদ হাসানের স্ত্রী। আর আফ্রিদ হাসান কেবল ব্যবসায়ী নয়, সে একজন প্রভাবশালী ব্যক্তি, যার ক্রোধে বহু রাষ্ট্রের ক্ষমতা কাঠামো পর্যন্ত কাঁপিয়ে দিতে সক্ষম। মন থেকে শুরু করে আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ একে একে এনে রাখা হয়েছে তার সামনে। ল্যাপটপের স্ক্রিনে বারবার ভেসে উঠছে কালো রঙের একটা গাড়ি, মুখোশধারী লোক, আর অ্যাঞ্জেলিনার উপর নির্মম আঘাত। আফ্রিদের কপালের রগ সে ফুলে উঠল, মুষ্টিবদ্ধ হাতের শিরাগুলো স্পষ্ট। অন্যদিকে ইসমাইলি কাঁদছে, আতঙ্কে তার অবস্থা প্রায় উন্মত্তপ্রায়। ইদ্রান বারবার শান্ত করার চেষ্টা করছে, কোনো সফল হচ্ছে না। ঠিক তখনই নতুন এক আর্মি অফিসার টুটুল এসে দাঁড়ালো আফ্রিদের সামনে। হ্যালো স্যার। বাক্য সমাপ্ত হওয়ার আগে আফ্রিদ সজোরে ল্যাপটপটা ছুঁড়ে মারল মেঝেতে। চূর্ণ বিচ্ছিন্ন শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বাল, হ্যালো, আমার বউকেই, এই আমার বউ। তার বজ্রকণ্ঠে গর্জনে উপস্থিত প্রতিটি মানুষ সশস্ত্র হয়ে উঠল। ঠিক তখনই দৌড়ে এলো ঈশান, হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন। ওপাশে থাকা রাষ্ট্রমন্ত্রী সিদ্দিক সাহেবের কণ্ঠে পর্যাপ্ত কাঁপছে। কামদের জানেন, আফ্রিদ হাসান ক্রুদ্ধ করা মানে নিজের ধ্বংস নিজেই ডেকে আনা। দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বিনিয়োগ, প্রভাবশালী মহলের গোপন সংযোগ, সব মিলিয়ে লোকটা বেশ ব্যবসায়ী নয়, চলমান বিপর্যয়। তাছাড়া এই লোকটার হাত ঠিক কতটা লম্বা সেটা জানেন তিনি। এই আফ্রিদ হাসানের মুখোশের পিছনে ঠিক কার মুখোভাব লুকোনো আছে তার কিছুটা আন্দাজ হলো। ঈশান কাঁপা হাতে বলে, বস, স্বরাষ্ট্রমন্ত্রী। আফ্রিদ প্রায় ফোন ছিনিয়ে নিল ফোনটা, তার কণ্ঠে মুক্ত। তুই ওখানে বসে কী করিস? হ্যাঁ, আমার বউয়ের যদি কিছু হয় এই দেশ জ্বালিয়ে দিতে 1 মিনিটও লাগবে না আমার। ওপাশে সিদ্দিক সাহেবের নিঃশ্বাস ভারী উঠল, কাঁপা স্বরে বলল, আমি ফোর্স পাঠিয়েছি, আপনি বলুন আমার কী করতে হবে। আফ্রিদ পুনরায় স্ক্রিনের দিকে তাকালো। কালো গাড়িটা শহর ছাড়ার চেষ্টা করছে, সম্ভবত বেরিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ নেই। পরক্ষণে আফ্রিদ রুষ্ট ও হিমশীতল কণ্ঠে আদেশ দিল, কারফিউ জারি করো, রাইট নাও। একটু থেমে দাঁতে দাঁত চেপে বলল, গাড়িটা যেন কোনোভাবে শহর ছাড়তে না পারে, যদি বের হয় মাইন্ড ইট। মস্তিষ্কের পেছন ভাগে প্রচণ্ড আঘাতে ঠিক ততক্ষণে অবচেতন অবস্থায় পড়েছিল তার কোনো স্পষ্ট ধারণা নেই ন্যান্সির। সময় যেন অস্তিত্ব হারিয়েছে। ধীরে ধীরে ভারাক্রান্ত চোখের পাতা কাঁপতে কাঁপতে উন্মোচিত হতো, দৃষ্টিপটে ভেসে উঠল অস্পষ্ট ধোঁয়াশায় এক পরিবেশ। চারপাশে যেন ঘন কুয়াশা দ্বারা আবৃত, বিভ্রান্তকর, অস্বস্তিকর। কয়েক সেকেন্ড পর উৎফুল্লিত হয়ে সে চলমান গাড়ির ভিতরে অবস্থান করছে। গাড়ির ভিতরে অন্ধকারাচ্ছন্ন, কেবল ক্ষীণ আলোয় অস্পষ্টভাবে
দৃশ্যমান দুটি অপরিচিত অবয়ব। তাদের উপস্থিত মুহূর্তে ন্যান্সির অন্তর্গত সমস্ত স্নায়ুকে সতর্ক করে তুলল। উঠে বসার চেষ্টা করতে শরীরের ভিতর শীতল আতঙ্কে নেমে এলো। তার হাত দ্বারা শক্ত ও রশিতে আবদ্ধ, পা বাঁধা, এমনকি মুখটা মোটা কাপড়ে শক্তভাবে চেপে বাঁধা হয়েছে, ফলে স্বাভাবিকভাবে কথা বলাও অসম্ভব। বুকের ভেতরে দ্রুত তারে ধকধক করতে লাগলো হৃৎস্পন্দন। পরবর্তী মুহূর্তে স্মৃতির বিচ্ছিন্ন খণ্ডচিত্র বিদ্যুৎ চমকের মতো ফিরে এলো মস্তিষ্কের শপিং মল। মুখোশধারী লোক, হঠাৎ আক্রমণ, মাথায় আঘাত, তার উপর পর অন্ধকার। এক সত্য এক নিমেষে স্পষ্ট হয়ে উঠল, আতঙ্কে যেন হিমশীতল স্রোতের মতো বয়ে গেল তার শিরায় উপশিরায়। তাকে অপহরণ করা হয়েছে। গাড়ির বাইরে কেবল দ্রুতগামী চাকার কর্কশ, মাঝে মাঝে রাস্তার ধাক্কায় পুরো শরীর কেঁপে উঠছে। জানলার বাইরে অন্ধকারে কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। অস্পষ্ট মুখে গোঙানি শব্দ বেরিয়ে এলো ন্যান্সির। পাশে থাকা লোক দুটো একজন বিরক্ত করে, এই চুপচাপ বসে থাক, আর একবার নড়াচড়া করলে এখানে শেষ করে দিব। লোকটার কর্কশ ও কণ্ঠে ঘৃণ্য ও হিংস্রিত মিশে আছে। ন্যান্সির বুকের ভিতরটা দাউ দাউ করে জ্বলে উঠল অপমান আর ক্ষোভে। যদি একবার হাতের বাঁধন খুলে যেত তাহলে ঠিক সে কাকে শেষ করতো সেটা দেখিয়ে দিত। কিন্তু এই মুহূর্তে সে অসহায়, সম্পূর্ণ বন্দী। গাড়িটা কোথায় যাচ্ছে, কত দূরে এসেছে, কিছুই বুঝতে পারছে না সে। মস্তিষ্কের ভেতরে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকল, আফ্রিদ কি জেনেছে? ওকে বুঝতে পারছে ন্যান্সিকে তুলে নেওয়া যাচ্ছে? তাহলে এখনও কেন আসছে না? চোখের কোণে জমে উঠল অশ্রু নিঃশব্দে গড়িয়ে থাকে। ঠিক তখনই ডান পাশে বসে থাকা আরেকজনের দিকে চোখ পড়তে সমস্ত শরীর শীতল স্রোত নেমে এলো। লোকটার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, লালসাদগ্ধ। তার দৃষ্টি নিবদ্ধ ন্যান্সির বুকের দিকে, নোংরা লোলুপ পিশাচসুলভ দৃষ্টি। ন্যান্সির গা ঘিন ঘিন করে উঠল। অপমান, ভয়, বিতৃষ্ণা সব মিলিয়ে তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। ধীরে ধীরে লোকটা হাত বাড়িয়ে স্পর্শ করলো অনাবৃত গলদেশ। মুহূর্তে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলেন ন্যান্সি। তার ভেতরকার সমস্ত শক্তি যেন ক্ষোভে কেঁপে উঠছে। আফ্রিদ, এবার তুমি আমাকে বাঁচাবে না? আবার অস্ফুট স্বরে গোঙানি বেরিয়ে এলো তার গলা থেকে। লোকটির হাত ধীরে ধীরে তার নিচে নামতে লাগলো। ঠিক তখনও প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠল পুরো গাড়ি। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছিটকে দূরে সরে গেল লোকটা। গাড়ির ভিতরে মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কালো রঙের গাড়ির দ্বয় বিমানবন্দর অভিমুখে তীব্র গতিতে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে তাদের গতিপথ প্রযুক্তিগত নজরদারিতে আওতায় আনা হয়েছে। মুহূর্তের মধ্যে আফ্রিদ হোসেনের আদেশ কার্যকর হলো। বিমানবন্দর সম্পূর্ণভাবে সিল করা হলো। কোনোভাবে ফ্লাইট উড্ডয়ন করবে না, কোনো সন্দেহজনক ব্যক্তি এলাকা ত্যাগ করতে পারবে না। ফলস্বরূপ অপহরণকারীরা এক অবিনার্য বাধার সম্মুখীন হলো। পরিকল্পনিতভাবে পালানোর প্রতিটি দ্বার একে একে রুদ্ধ হয়ে এলো। বাধ্য হয়ে তারা দিক পরিবর্তন করলো। শহরের কেন্দ্র ছেড়ে গাড়ি ছুটে চলল খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে। আঁকাবাঁকা সার্বিক পথ, এক পাশে গভীর খাদ, অন্য পাশে ঘন অরণ্যের নিঃশব্দ অন্ধকার। গাড়ির গতি এতটাই উগ্র যে চারপাশের দৃশ্য এক অস্পষ্ট রেখায় পরিণত হচ্ছে। পিছনে ভারাক্রান্ত ধাওয়া করছে পুলিশ ভ্যান ও নিরাপত্তা বাহিনীর সাইরেনের কর্কশ ধ্বনি পাহাড়ি নিরাপত্তাকে বিদীর্ণ করে ফেলছে। অন্যদিকে সমান্তরালে অগ্রসর হচ্ছে আফ্রিদ হোসেনের নেতৃত্বাধীন বিশেষ ফোর্স। কালো ট্যাকটিক্যাল স্যুটে আবৃত প্রত্যেকের সদস্যের চোখে কঠিন দৃঢ়তা, কিন্তু সবার কেন্দ্রে একটাই নাম, আফ্রিদ হোসেন। তার দৃষ্টি অস্বাভাবিক রক্তিম ক্রোধে জ্বলছে, চোয়াল শক্ত, মুখাবয়ব পাথরের মতো কঠিন। গাড়ির ভেতর বন্দি তার স্ত্রী। এই চিন্তায় তাদের ভেতর সমস্ত ধৈর্য, নিয়ন্ত্রণ, সংযম প্রতিনিয়ত চূর্ণ করে দিচ্ছে। সে ধীরে বরফ শীতল স্বরে বলল, অ্যাঞ্জেলিনার গায়ে যদি একটু আঁচড় লাগে কেউ বেঁচে ফিরবে না। তবু পরিস্থিতি জটিল, কারণ স্পষ্ট নির্দেশ করেছে ফায়ার নিষিদ্ধ। একটা ভুল গুলি, একটা সামান্য জুতো, আর প্রিয়জনের চিরতরে হারিয়ে ফেলা। ফলে পুরো অভিযান পরিণয় এক অনিশ্চিত ভারসাম্য, যেন টান টান তারের উপরে হাঁটা। পাহাড়ি বাঁকানো পথে অমানবিক গতিতে ছুটছে গাড়িটা, তার পিছনে ছুটছে আইন শৃঙ্খলার গাড়ি বহর। কিন্তু ট্রিগার টানার আগে থেমে যাচ্ছে প্রতিটি সিদ্ধান্ত, কারণ যেখানে শুধু অপরাধী নয়, বন্দী হয়েছে এক জীবন্ত জীবন। কালো আর পশ্চাৎ বাহিনী অবশেষে প্রবেশ করল দীঘিনালার ঘন সবুজ অরণ্যাঞ্চলে। গভীর অন্ধকার আর গাছপালার নিবিড় ছায়া মিলেমিশে পুরো পরিবেশকে এক দুর্বোধ্য ভয়ঙ্কর আচ্ছাদনে আবৃত করেছে।
হেডলাইটের তীব্র আলোয় অরণ্যের পাতাঝরা শাখা পোশাখা লতাগুল্ম প্রতিফলিত হয়ে ক্ষণিকের জন্য ঝলমল করে উঠছে। ধুলোমাখা কাঁচা রাস্তার বুকে গাড়ির চাকায় সৃষ্টি হয়েছে অমনিত স্পন্দন, যা মিশে যাচ্ছে দূরের পাহাড়ি ঝর্ণা নদীর অবিরাম কলকল ধ্বনিতে। প্রকৃতি যেন এক অদ্ভুত অস্বস্তিকর সুর নিজের অস্তিত্ব ঘোষণা করছে। নদীর তীরবর্তী অংশে ন্যান্সি নিথর অবস্থায় বসে আছে, মুখোভাবে আবদ্ধ কাপড়, হাত পা দৃঢ়ভাবে বাঁধা। তার চারপাশে কেবল অন্ধকারে বনভূমি, গভীরতা স্তব্ধ, আর নদীর অস্থির জলধ্বনি। এই প্রকাণ্ড নীরবতার ভিতর থেকে এক প্রবল সাইক্লোন আছড়ে পড়ছে, ভয়, অসহায়তা, অনিশ্চয়তা, অবিরাম সংঘর্ষ। নদীর ঠান্ডা বাতাস আর ঘন অরণ্যে আর্দ্র শ্বাসকেও ভারী করে তুলছে। অন্যদিকে ঈশান ল্যাপটপের স্ক্রিনে একনাগাড়ে ডাটা পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে মাথা তুলে বলল, বস, আমার গাড়িটা শহর নেই, জঙ্গলের ভিতর ঢুকে পড়ছে। টুটুল গম্ভীর স্বরে জানাল, আমরা ইতিমধ্যে সম্পূর্ণ এলাকায় ঘুরে ফেলার নির্দেশ দিয়েছি। আপনি নিশ্চিত থাকতে পারেন, মিস্টার অ্যাশন। কিন্তু আফ্রিদের মুখে নিশ্চিন্ত হওয়ার কোনো চিন্তা নেই। তার দৃষ্টি আরও কঠোর ও গভীর। সে নিচু কণ্ঠে বলল, জঙ্গলে নিয়ে যাচ্ছে মানে? ওরা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এক মুহূর্তে থেমে আবার বলল, হেলিকপ্টার রেডি কর, পুরো জঙ্গল স্ক্যান করতে হবে। আদেশ পৌঁছতে মুহূর্তের মধ্যে বাহিনী সক্রিয় হয়ে উঠল। দল ভাগ করে একাধিক ইউনিট অরণ্য বিভিন্ন থেকে প্রবেশ করল। কালো ট্যাকটিক্যাল স্যুটে আবৃত সদস্যরা নিঃশব্দে অগ্রসর হচ্ছে, প্রতিটি, কারণ এখানে ভুলের কোনো স্থান নেই। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অপহরণকারীদের অনিশ্চিত অবস্থান, সব মিলিয়ে পুরো অভিযান পরিণত হয়েছে এক নিঃশ্বাস যুদ্ধক্ষেত্রে। একটি বিশাল গাছের সঙ্গে শক্ত রশিতে আবদ্ধ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে ন্যান্সিকে। দীর্ঘক্ষণ পর মুখোভাব খুলে দেওয়া হয়েছে, ফলে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে চারপাশে স্যাঁতস্যাঁতে অরণ্য গন্ধ শ্বাসনালীতে প্রবেশ করছে। তার সামনে অবস্থান করছে প্রায় 10 জনের একটি সশস্ত্র দল। তাদের মুখোভাব এখন আগের আত্মবিশ্বাস নেই, বরং স্পষ্ট উৎকণ্ঠা, অস্থিরতা এবং অনিশ্চয়তা। তারা এখন বুঝতে পারছে এই অপহরণ তাদের কল্পনার বাইরে এক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ন্যান্সি গর্জে উঠল, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও। নাইলে তোদের সবগুলোকে আপনি শেষ করতে হবে। তাদের সেই গাড়ি ন্যান্সিকে স্পর্শ করছে। লোকটা সপাটে চড় বসালো তার গালে। মার বাচ্চা, তোর জন্য এই অবস্থা। এখন আমাদের তুই বাঁচাবি? ব্যথায় কাঁকিয়ে উঠল মেয়েটা। তার হাতের বাঁধন খুলে দিল, কাউকে ছাড়বে না সে। সে এতটা দুর্বল নেই। আফ্রিদ হাসান বসে, জানোয়ারের বাচ্চা, হাত খুলে দে আমার। তোকে বলছি কিভাবে বাঁচাবি তোদের। কালো ট্যাকটিক্যাল জ্যাকেট, শরীরের সঙ্গে মানিয়ে ফিটিং, আর কালো কার্গো প্যান্ট। হাত পায়ের কম্পোস্ট গ্লাভের পকেটে ছোট হাতিয়ার গ্যাজেট। কালো পায়ে বুট, যা পাহাড়ি জঙ্গল ঢাল ঘুরে, আর শহরের অন্ধকারে গড়িপড় সব কিছু গ্রিপ করা। গাড়ির ট্র্যাকিং বিভাগ, রেডিও ও কমিউনিকেশন, ছোট্ট হ্যান্ডগান। আফ্রিদ একদল ফোর্স নিয়ে অবসরে জঙ্গলের ভিতর প্রবেশ করল। গুনে 24 ঘন্টা পেরিয়েছে, অথচ আফ্রিদ হাসান বউ তার কাছে নেই। কানের কাছে দূরে ঝর্ণার পানি খলখল করছে। এগোতে দেখতে পেল দুজনকে। খুব কৌশলবশত দুজনকেই ধরল, ছুরি দিয়ে আঘাত করল আফ্রিদ। একদল পুলিশ পরা আর্মি অফিসারগুলো ঘেরাও করলো সবাইকে। বড় বড় পা ফেলে দৌড়ে গেল আফ্রিদ। আকস্মিক এত পুলিশ, আর্মি, ব্ল্যাক স্যুট পরিহিত লোকজন থেকে বাকরুদ্ধ হয়ে গেল ন্যান্সি। আফ্রিদ হাঁপিয়ে আছে, হাঁটুতে ভর দিয়ে লম্বা লম্বা শ্বাস টানছে। ক্লান্ত আফ্রিদকে দেখে বিস্মিত কণ্ঠে বলে উঠল ন্যান্সি। আফ্রিদ হাত তুলে থামায় তাকে। নষ্ট পুরুষ, ধরাকণ্ঠে বলে, জাস্ট 5 মিনিট দে, নিঃশ্বাস নিতে দে। ন্যান্সি নিশ্চুপ। আফ্রিদ ফোর্সের হাতে ইশারায় বলল, গান নামিয়ে। আফ্রিদ হাসান ওয়াইল্ডের সেই নাম, যাকে সবাই দূর থেকে নির্দেশ দিতে অভ্যস্ত। সবাই তাকে দেখামাত্র সরাসরি মনে নেয়। টুটুল অবাক প্রশ্ন বলল, কিন্তু মিস্টার অ্যাশন, এই অফিসার একটু বেশি কথা বলে। ন্যান্সি কাঁপছে থরথরে। আফ্রিদের দিকে ফিক করে হেসে ফেলল নান্সির দিকে, জানকীর বাচ্চা, চল আমরা একটি গেম খেলি। আর নান্সি আমতা আমতা করলো, গেম? আফ্রিদ এদিক ওদিক তাকে গুনে লোকজন, তাদেরকে চেপে ধরে রেখেছে ফোর্সগুলো। আফ্রিদ হেসে বলল, এখানে মোট 10 জন আছে। তুই আর আমি ফাইট করব। যে যতজনকে মারতে পারবে ততটা পয়েন্ট। আই মিন, একজনকে আউট করলে 1 পয়েন্ট।
আর বেশি পয়েন্ট করলে সে উইনার। আহমক বেনে গেল ন্যান্সি। এই লোকটা মাথা খারাপ হয়ে গেছে, পাগল নাকি আপনি আফ্রিদ? আমাকে নিয়ে এগুলো কি বলছেন, সিরিয়াস? আফ্রিদ বাঁকা এসে বলল, তুই না কুম্ফু মাস্টার শালি, চল এক রাউন্ড খেলি দুজনে, আয় না মাতারি। বাকি ফোর্সগুলো ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কোন স্বামী স্ত্রী শালিকে মাতারি বলে? আফ্রিদ এগিয়ে গিয়ে বাঁধন খুলে দিল ন্যান্সির। ফোর্সগুলোকে দূরে সরতে বলল। লোকগুলো আক্রমণ করে বসবে তাদের উপর। মাফিয়া কিংকে টাচ করা এতটাই সহজ? লোকটা আসলে নিচু হলো। আফ্রিদের জুতোয় লুকোনো ধারালো ছুরি নিয়ে এক এক করে বসিয়ে দিল বুকের মাঝখানে। ফালা ফালা করেছে চোখের পলকে। ন্যান্সি বিস্মিত নয়নে তাকিয়েছে তার দিকে। আফ্রিদ রক্তাক্ত হাতটা ঝেড়ে শীষ বাজিয়ে বলল, নাও ইয়োর টার্ন। ন্যান্সি সামান্য তাকাতে একজন হাতে ভাঙা সুচুলো কাছে এগিয়ে আসছে। এক পা করে পিছুতে লাগলো ন্যান্সি। গাছের সাথে চেপে যেতে ন্যান্সি বলে উঠল, হেড ডাউন বান্দি। মাথা নিচু করতেই লোকটা যে ঘুষিটা তার উপর ফেলছিল সেটা গাছে লাগলো। আপনি ঠোঁট কামড়ে হেসে ফের বলল, মেইন পয়েন্টে মার। সজোরে কুম্ফু স্টাইলে লোকটার মেইন পয়েন্টে আঘাত করলে ছটফট করে উঠল। সাবাস যান চিরকার্তা, 1 পয়েন্ট, 1 পয়েন্ট। বেকুবের মতো বাকিরা দাঁড়িয়ে জামাই বউয়ের নিদারুণ কাহিনী দেখছে। ন্যান্সিকে থাপ্পড় দেওয়া লোকটা খুব শার্প একটা কুকুরি নিয়ে আকস্মিক আক্রমণ করতে ন্যান্সির চোখে দেখে ছুঁই করে সেখান থেকে লোকটার হাত চেপে ধরছে ন্যান্সি। এই বুঝে চোখের ভেতরে ফালা ফালা করে দিচ্ছে। স্বচ্ছ অস্ত্রে স্পষ্ট ভাসছে ন্যান্সির চোখের দিকে। আপনি তিরিকি মেজাজে বলে উঠল, সান অফ, এক্ষুনি পেতে। একই অস্ত্র হাত টেনে নিয়ে লোকটার চোখের ভিতরে ফেস করে ঢুকিয়ে দিল আফ্রিদ। কি বীভৎস সে দৃশ্য! খিচিয়ে বুক ধরে আঁকি দেয়। 2 পয়েন্ট বেবান্দি। ন্যান্সি ভীষণ ক্লান্ত। লোকটা পাগল, আস্ত একটা পাগল। একে একে সবগুলো শেষ করলো আফ্রিদের জন্য, অথচ পুলিশ ফোর্স কেউ কিছু করতে পারলো, করবে বা কী করে? হাত যে বহুদূর। চোখের যন্ত্রণায় কাতরাচ্ছে লোকটা। ন্যান্সি আমতা আমতা করলো, আমার কিছু বলার আছে। আফ্রিদ ভুরু বকলে, হেরে গেলে মানতেই হবে, নো ইমোশনাল ব্ল্যাকমেল। ন্যান্সি বিব্রত করে বলে, এই লোকটা আমাকে দৃষ্টি ছোঁয়া হলো আফ্রিদের। সন্দেহ করে কী করছে? নিজের গলার দিকে ইঙ্গিত করলো ন্যান্সি। তাকে স্পর্শ করছে, থাপ্পড় পর্যন্ত দিচ্ছে। হাসলো আফ্রিদ, বোধহয় ভেতরে রাগটা বহন করলো। এই টুটুল স্যার, ওদের ওরে ঠিকঠাকভাবে আমার গাড়িতে তুলে দে। ওর ব্যবস্থা আমি খুব সুন্দরভাবে করব। ক্লান্ত ন্যান্সি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। খুব ক্লান্ত লাগছে। এত ঝামেলা কেন? এত সুন্দর ঝামেলাহীন জীবন পারত। মুখের ওপর উষ্ণ নিঃশ্বাস রাষ্ট্রপতি পিট পিট করে চোখ মেলে ন্যান্সি। বুকের ভেতর দিন দিন শব্দ হচ্ছে। ঠোঁটের জোড়া আলতো করে ভিজিয়ে নিল। ইতিমধ্যে আফ্রিদ অর্ডার, বাকিরা বাইরের পথ ধরছে। ন্যান্সি কাঁপছে আফ্রিদের চাইনিতে। ফাঁকা ঢোক গেলে শুধু কি? আফ্রিদ একগাল হেসে বলল, আমার একটা সিরিয়াস কিছু ইচ্ছে আছে। কপাল কুঁচকে এলো ন্যান্সি। কি? আপনি শুয়ে উঠল, তোকে এই জঙ্গলে ইচ্ছে করছে নষ্ট পুরুষের মাথা নষ্ট। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো তপ্ত করে ন্যান্সি। এক ধাক্কায় শক্ত লোকটা হাত ছেড়ে দেয়। আপনার মন মানসিকতা এত খারাপ? আপনি যাতা। আফ্রিদ হাসি হেসে মুখ করে বলল, আমার কাছে আয়। ন্যান্সি রুষ্ট কণ্ঠে বলল, আপনি অনেক নোংরা একটা মানুষ। দেখুন শরীর কত নোংরা, একদম কাছে আসবে না। আফ্রিদ এদিক ওদিক তাকিয়ে নদী বয়ে যাচ্ছে। এক লাফে নদীতে ডুব দিয়ে বলল, এক্ষুনি চকচক হয়ে আসছে। দ্বিতীয় ডুব দিতে উঠতে ন্যান্সি গায়েব। বিরক্তি হলো আফ্রিদ, দাঁতে দাঁত বান্দি রে, কত দূর করাবি আমায়? প্রাণপণে দৌড়ে বেড়াচ্ছে ন্যান্সি। জঙ্গলের ভিতরে যেতে যেতে নষ্ট পেটা যখন তখন যা কিছু করে ফেলবে। ঠিক তার পিছু পিছু আসছে আফ্রিদ। দাঁড়া, ওই কুত্তার বাচ্চা, দাঁড়া, পায়ে কিছু ঢুকে যাবে। না দাঁড়া। ন্যান্সি থামবে না। হাঁপাতে হাঁপাতে হাওয়ায় গলা ছেড়ে, জীবনও না। আপনি আমাকে করার জন্য উঠে পড়ে লেগেছেন। আফ্রিদ ফের লাগালো, ওকে ওকে, আগে জুতো পরে নিয়ে এরপর। আমি এখানে থামছি, তুই দাঁড়া। ন্যান্সি থমকালো। আফ্রিদ থেমে গেল। নিজের কালো বুটগুলো খুলে ফেলল। ন্যান্সি দিকে ছুটল স্ট্যাচু। আফ্রিদ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বোকা মাতারি তার বুটগুলো পরেই নিলে আবার দৌড় দিল। আফ্রিদ বিরক্ত হলো, মাতারি রিলিজ দে। ন্যান্সি বলল, রিলিজ? বলে চেঁচিয়ে উঠল। ঈশান সবেতে ভেতরে আসছিল। আকস্মিক ন্যান্সিকে দৌড়াতে দেখে উল্টে দৌড় লাগালো সেদিকে। ম্যাম, দৌড়াচ্ছেন কেন? ন্যান্সি হাঁপাতে বলল, আপনার বস পাগল হয়ে গেছে, কিন্তু আপনি দৌড়াচ্ছেন কেন? না, ঈশান আমতা আমতা করে বলল, বস আপনার রাগ আমার উপর ঝাড়ে।
তাই আপনাকে দৌড়াতে দেখে আমিও দৌড়েছি। ভ্যাবাচ্যাকা কোকিলা আনছি। ঈশান ফের বলল, কী করছে বল? ন্যান্সি ঈশানকে ছাড়িয়ে সামনে যেতে চাইল। আমাকে তবদা খেয়ে গেল। ঈশান পাজোড়া থেমে গেল। বউকে কোন হোয়াট ইজ দিস? গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল ন্যান্সি। আর পারবে না, পা দুটো ছিঁড়ে যাচ্ছে। ঠিক তার সামনে দাঁড়িয়েছে আফ্রিদি হাসান। দৌড় শেষ? ঠোঁট উল্টে তার দিকে তাকালো ন্যান্সি। ক্লান্তিতে বলল, আমি আর পারবো না, পায়ে খুব ব্যথা করছে। আফ্রিদ হাসি এক টানে করে তুলল ন্যান্সিকে। সামনে এগোতে দেখতে পেল তাদের অনেকগুলো গাড়ি আর পুলিশ আর্মিদের গাড়ি। আশ্চর্য হলো ন্যান্সি, বিস্মিত করলো, এগুলো কি? ওরা এখানে কেন? আফ্রিদ নাকে নাক ঘষে বলল, আমার পরাণকে খুঁজতে সবাই এসেছে। ন্যান্সি আহমক বলে গেল। আফ্রিদ হোসেন খুব ডেঞ্জারাস একটা মাফিয়া দেখা যায়। শেষমেশ দেশের রক্ষাকর্তাদের হাতের মুঠো নিয়েছে। একে একে সব গাড়িকে সামনের দিকে এগোতে লাগলো। আমরা বাড়ি যাব কিভাবে? ন্যান্সির কথায় সামনে দেখলো আফ্রিদ একটা হেলিকপ্টার এগিয়ে আসছে। আমরা হেলিকপ্টারে যাব। হেলিকপ্টারে উঠতে সামনের দিকে বসলো ঈশান, পিছনের দিকে আফ্রিদ আর ন্যান্সি। ভয়ে শিউরে উঠছে মেয়েটা। দু হাতে চেপে ধরছে আফ্রিদকে। প্রথম হেলিকপ্টার উঠছে, এই বুঝি পড়ে গেল। দু হাতে আদুরে বউকে বুকের সাথে চেপে ধরল আফ্রিদ। তার পড়ার মেয়েটা। কিছু হয়ে গেলে কি হতো, কিভাবে বাঁচত? এহসান মঞ্জিলে সবাই অপেক্ষা করছে আফ্রিদ আর ন্যান্সি আসার। অবশেষে আজকে পৌঁছেছে তারা। ঘুমন্ত ন্যান্সিকে পাজাকোলো করে বাড়ির ভেতরে প্রবেশ করল আফ্রিদ হাসান। সে বড় বড় ক্লান্তিতে, তবুও ঠোঁটের কোণে তৃপ্তি হাসি। গুনে গুনে ঠিক 2 দিন হতে চলছে এত বড় ঘটনা। ক্লান্ত ন্যান্সি এখনও ঘুমাচ্ছে আফ্রিদের কোলে। বাড়ির সবাই অপেক্ষায় ছিল। অবশেষে দেখা পেয়ে নিশ্চিত হলো। তিতলি উৎকণ্ঠা হয়ে ছুটে গেল ন্যান্সির দিকে। ইলহাম আপু, ডোন্ট স্যার, শি ইজ স্লিপিং। আফ্রিদ সতর্কতার চোখ থেমে গেল। তিতলি ঈশানের চোখের ইশারায় সরে গেল। আফ্রিদ এক পলক আর চোখে দেখে ইসমাইলকে। সহসা মেয়েটা মাথা নেড়ে গেল। ইদ্রান ভুরু কুঁচকে নিল। আফ্রিদ নৈশব্দে পা ফেলে উপরের রুমে এগোতে লাগলো। রুমে এসে ন্যান্সিকে বিছানায় শুয়ে দিল খুব শক্তপণে। দরজা লক করে হলো না। আফ্রিদ পা ভাঁজ করে নিচে বসলো। 36 ঘন্টা তার বউয়ের মুখটা দেখেনি। আফ্রিদ এক দৃষ্টিতে তাকিয়েছে ক্লান্তি ভরা মুখখানি। আমার পাপি দেহে এই ফুলটা যদি থাকে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব বউ। তুমি যে কারণে আমার বেঁচে থাকা এখন সবচেয়ে বড়। তোকে এভাবে ওভাবে সবভাবে আমি ভালোবাসি। তুই চাইলে আমার, না চাইলে আমার। ন্যান্সি হাত পা ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আফ্রিদ আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে ফেলল তার লালচে গেলে। এখানেই থেমে যাব। আর সত্য খুঁজতে যাস না। সত্য চাইলে সইতে পারবি না। তোকে হারাতে পারবো না, আর না কষ্ট দিতে পারবো। তুই সত্য খুঁজে নিলে কষ্ট ডেকে আনিস না। আমাকে দেখলে যে তোর তখন কষ্ট হবে বউ। তুই থেমে যা এখন। থাক না আমার হয়ে। একটা বার না হয় পাপ পুণ্যের মিলন করুক। ন্যান্সি মুখ ফেরায় আফ্রিদের দিকে। দুহাত ভাঁজ করে ডান দিকে কাত করে শোয়। ওদিকে দরজার কাছে দাঁড়িয়েছে তিতলি ইসমাইলি। তিতলি হতাশায় নিমজ্জিত হয়ে গেল। ইস, ইলহাম, ন্যান্সি যদি কখনো কিছু না হয়, তাহলে বোধহয় সব ধ্বংস করে ফেলবে এই আফ্রিদ ভাই। একটা মানুষ কতটা ভালোবাসায় খাওয়া দাওয়া বাদ দিয়ে পাগলের মতো খুঁজতে পুরো শহর এলোমেলো করে। আপনার এখান থেকে সরে আসুন প্লিজ। আকস্মিক ঈশানের কণ্ঠ শুনে দুজনে পিছনে ঘুরল। তিতলি আমতা আমতা করল, ভাই কি এখানে বসে থাকবে? ঈশান উঁকি দিয়ে ভেতরটা মৃদুস্বর বলল, আর উনি বের হবেন না, তোমরা চলো এখান থেকে। ইসমাইলি বিনা বাক্য ব্যয় নিজের রুমে চলে গেল। এদিকে ঈশানকে নিয়ে তিতলি নিচের ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো। নীলাদ্রি ঘেমে নেমে একাকার অবস্থা। পায়ে চেরি করছে ঘরের ভেতরে। অনুমতি ছাড়াই ভেতরে ঢুকলো সাব্বির। ভাই, ঘাবড়ে গেল নীলাদ্রি। এলোমেলো মুখ। তুই? সাব্বির কিঞ্চিত অবাক হলো। কী ব্যাপার ভাই, তুমি এমন ঘামছো কেন? নীলাদ্রির কপালে ঘাম মুছে নিয়ে জোরপূর্বক হাসি হলো। আরে বলিস না, ঘামবো না, এত গরম লাগছে। আশ্চর্য হলো, যাও গরম, এই এসি চলছে তবু। ভাই, আমি এসেছিলাম একটা কথা জিজ্ঞেস করতে। কার এত বড় সাহস যে কিনা আফ্রিদ মাফিয়া কিং আফ্রিদ হাসানের বউকে কিডন্যাপ করে? নীলাদ্রির শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। আমি কি জানি, আমার আন্দাজ নেই এ ব্যাপারে। নীলাদ্রি ঘামছে সেটা বুঝতে বাকি নেই সাব্বির। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল ড্রয়িং রুমের চিৎকার। স্ট্রপায়ে দুজনে রুম থেকে বেরিয়ে এলো। বালের মেয়ে তুই, কোন সাহসে আমার বান্দিকে নিয়ে বেরোস? নিজের টেক কেয়ার করতে 1000টা বালের দরকার পড়ে, তুই আমার বউ নিয়ে বের হলি কার পারমিশনে? আফ্রিদের কথা ইদ্রান থমকে দাঁড়ায়, আড়াল হয় আসমানি। ভয়ে থরথর করে কাঁপছে। ইদ্রান মাত্রাতিরিক্ত রেগে গিয়ে বলে ওঠে, জাস্ট শাট আপ আফ্রিদ, হোয়াট ইজ দিস? তুই প্রিন্সেসের সাথে এভাবে কথা বলিস না প্লিজ।
আফরিদ কাচের উপর গ্লাসটা উঁচিয়ে দিল ইসমাইলের উপর। হাত ধরেছে, সেটা ক্যাচ করে ধরে ফেলে আফরিদ। আঁখি তার লাল হয়ে আছে। সাব্বির আর নীলাদ্রি সিঁড়ির কাছে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছে। মামুনি আসরান আফ্রিদের উদ্দেশ্যে করে যে, স্টপ আফ্রিদ। ইলহাম এখন ঠিক আছে, তুমি থামো বেটা। মম, মুখ বন্ধ রাখো প্লিজ। যদি ওর কিছু হয়ে যেত, এই মেয়েটার নমুনা পাল্টে দিতাম। আই মিন, ইদান বিরক্ত কণ্ঠে বলল, এটা করার কথা ভাবিস না আফ্রিদ, ডোন্ট টাচ হার। আফ্রিদ ঘাড় বাঁকালো। তোর সামনে তোর কে পুঁতে দেওয়ার ক্ষমতা আছে আমার ইদ্রান? ইদ্রান সুচল চোখ তাকালো আফ্রিদের দিকে, পাল্টা প্রশ্ন করলো, ঠিক আছে, সেই কাজটা আমি করি, ইলহামকে আমি পুঁতে দেই তাহলে? আফ্রিদ একপাশে হেসে বলল, টাচ করে দেখ, আমি তোকে পারমিশন দিয়ে দিলাম, ওকে টাচ করতে পারলে মেরে ফেলিস। ঈশান পরিস্থিতি কোনোভাবে সামলাতে পারছে না। আকস্মিক ইভান এলো বাইরে থেকে। এত ঝগড়া, এত এত কাটাকাটি দেখে চিন্তিত হলো। ঈশান কোনো উপায় না পেয়ে মিছে ফুটে বলল, বস, সাউন্ড করবেন না, ম্যাম ঘুমাচ্ছে, ভুলে যাবেন না যাচ্ছেন, সে ঘুমায়নি ঠিক মতো। ব্যাস, এতটুকুই যথেষ্ট। আফ্রিদের রাগ ঠান্ডা করে ধুমধাম পা ফেলে সিঁড়ির দিকে এগোতে লাগলো। পা জোড়া থেমে গেল নীলাদ্রির সামনে। অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ভর করলো। নীলাদ্রির চোখ জোড়া কেমন পৈশাচিক লাগছে। শুষ্ক ধরিল নীলাদ্রিকে। আফ্রিদ পাশ কাটিয়ে চলে গেল। ইসমাইলি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে আক্রমে। আপনার মতো বাজে লোকের জন্য এসব হচ্ছে। ও মাই গড, প্লিজ লিভ মি অ্যালোন। ইন্দ্রান রাগান্বিত শুলে, প্লিজ প্রিন্সেস, অহেতুক ড্রামা আর করো না, ইলহামের থেকে দূরে থাকো। ইসমাইলি চেঁচে বলল, আমি আপনার থেকে দূরে থাকতে চাই লুসিফার। সজোরে ফ্লাওয়ার বাসটা ছুঁড়ে ফেললো ইন্দ্রান। সে আপাতত